সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আমরা আজকের যে সেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিপ ফোকাসের বা ডিপ ওয়ার্কের 3 নাম্বার যে ক্লাসটা সেটা। আমি বলেছিলাম হচ্ছে টোটাল আমরা 4টা সেশন নিব। প্রথম সেশনটা ছিল হচ্ছে এই যে আমরা ডিপ ওয়ার্কে ঢুকতেছি, এই ডিপ ওয়ার্কের আসলে পারপাসটা কি, তারপর ডিপ ওয়ার্ক কেন করে মানুষজন, পৃথিবীতে যারা ভালো একটা পজিশনে আছে তারা আদৌ কি ডিপ ওয়ার্ক করে কি করে না, তাদের অ্যাক্টিভেশন রিচুয়াল কিরকম, তারা কি কাজ করে, এটা নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করেছিলাম যে আমরা এরপরে যে 3টা ক্লাস করব, অর্থাৎ ডিপ ওয়ার্কের প্রিপারেশন ফেজ, পারফরমেন্স ফেজ এবং হচ্ছে ক্লোজিং ফেজ, এই 3টা ফেজ নিয়ে করার আগে তার নিয়ে ডিটেল মোটামুটি ডিটেল ডিসকাশন যেটা আর কি, যে আমরা এরকম ভাবে আগাবো, এই কাজগুলো করব। তো আজকের সেশনটা হচ্ছে ডিপ ওয়ার্কের 3 নাম্বার সেশন। সেকেন্ড সেশন যেটা হয়েছিল সেটা নিয়ে একটু রিভিউ করি, রিভিউ করে দেন হচ্ছে আমরা থার্ড সেশন ঢুকবো। এতে করে প্রিভিয়াস জিনিস যারা দেখেন নাই ক্লাসগুলা দেখেন, অবশ্যই না দেখলে তো কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না। বাট তারপরেও যতটুকু রিভিশন নেওয়া দেওয়া পসিবল আর কি, সেই পসিবল থেকে আমরা পসিবিলিটিস থেকে হচ্ছে প্রিভিয়াস কয়েকটা পার্ট নিয়ে কথা বলবো প্রিপারেশন ফেজের ব্যাপার। ডিপ ওয়ার্ক কি জিনিস সেটা আমরা অলরেডি বুঝি, সবাই জানি, তাই না? কেউ কি বলতে পারবেন যে ডিপ ওয়ার্ক কি জিনিস? অলরেডি যেহেতু আপনারা ক্লাস করছেন, বা ডিপ ওয়ার্কের পারপাস কি বা কেন আমরা ডিপ ওয়ার্ক করতেছি, এটার ব্যাপারে কেউ কিছু বলতে পারবেন প্রিভিয়াস ক্লাসগুলোর উপর পার্সপেক্টিভ থেকে, যতটুকু বুঝেন বা যতটুকু বুঝছেন এতদিন পর্যন্ত, যা যা ক্লাস করছেন তার উপর বেস করে ডিপ ওয়ার্ক কি জিনিস কেউ বলতে পারবেন কিনা? বুলবুল শিকদার বলেন স্যার। ডিপ ওয়ার্ক হচ্ছে স্যার আমরা কোনো একটা কাজ মানে নির্দিষ্ট একটা টাইম নিয়ে আর কি মনোযোগী হওয়ার জন্য আর কি আমরা মূলত ডিপ ওয়ার্ক করে থাকি। তো এটা কি এখানে যে কোনো কাজই নাকি হচ্ছে পার্টিকুলার কোনো একটা, যে কোনো একটা স্পেসিফিক কাজ? না, যে কোনো কাজই আমরা ডিপ ওয়ার্কের জন্য যে কোনো কাজ আর কি ডিপ ওয়ার্কের মাধ্যমে করতে পারবো। আচ্ছা, এর এর মধ্যে মধ্যে 5টা কি কি ছিল মনে আছে, বলতে পারবেন? এর মধ্যে পাঁচটা আমার আর কি দুইটা মনে আছে যে বলেন বলেন, একটা দুইটাই হচ্ছে বলেন শুনি। একটা হচ্ছে আপনার মানে যেটা স্পেসিফিক একটা টাইম থাকবে, যেমন টাইম আমরা ব্লকিং হয়তো বলে, টাইম ব্লকিং। হ্যাঁ 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 টাইম ব্লকিং। এই যেমন একটা নির্দিষ্ট একটা সময়ে মানে এর মাঝখানে আর কি অন্য কোনো কাজ করব না, একটা কাজ নিয়ে থাকবো। যেমন আপনি যেমন আর কি বলছিলেন যে সকাল থেকে মানে 4টা বা 5টা থেকে যেমন 8টা পর্যন্ত একটা টাইম, এই টাইম আমরা অনেক ফ্রি থাকি, এই টাইমে একটা কাজ করতে পারি। আর আরেকটা হচ্ছে দেখা গেছে সকালে 2 ঘন্টা করলাম, আবার মাঝখানে দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা করলাম, এটা ভেঙে ভেঙে করলাম এই টোটাল দুইভাবে আর তিনটা কি। ওয়ে ছিল, একটা ছিল হচ্ছে আরেকটা আমি, ওয়ে আছে, হ্যাঁ বলেন, আরেকটা কি ছিল? আরেকটা ওয়ে হচ্ছে যেমন 24 আওয়ারের মধ্যে 24 আওয়ারে আর কি আমাদের ডিপ এগুলা ওয়ার্কে ফাঁক করা থাকা। লাগে। এটা হুম, তো আর সম্ভব না, এটা বলছি। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে টাইম ব্লকিংটা মোটামুটি মনে আছে আপনার, তাই তো? জি জি। টাইম ব্লকিং এর এই 3টার নাম ছিল হচ্ছে আপনার মনাস্টিক, একটা হচ্ছে হ্যাঁ, বাইমোডাল, আর একটা হচ্ছে জার্নালিস্টিক। জার্নালিস্ট, হ্যাঁ। মনাস্টিকটা ছিল হচ্ছে 24 ঘন্টা, আপনি উল্টা জি। বলছেন আর কি। হুম হুম। মনাস্টিকটা হচ্ছে 24 ঘন্টা, যেখানে একটা মানুষ 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকে, ডিপ ওয়ার্কের ভেতরেই থাকে। মাঝে মাঝে ফাঁক যখন হয় তখন ফাঁকের মধ্যে কি করে, সে হচ্ছে তার শ্যালো ওয়ার্ক গুলা করবে। 2টা ওয়ার্ক আছে তাই না? একটা জি হচ্ছে জি। ডিপ ওয়ার্ক, একটা হচ্ছে শ্যালো ওয়ার্ক। সালোয়ার। আচ্ছা, সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে আমরা বাইমোডাল সিস্টেমে কাজ করতে পারি। জি বাইমোডালটা ছিল একটা বড় চাঙ্ক অফ অ্যামাউন্ট অফ মানি টাইম নিয়ে কাজ করা, যেমন ধরেন হ্যাঁ। সকাল রাত বা ফজরের পর থেকে শুরু করে 5টা থেকে শুরু করে ধরেন 10টা পর্যন্ত, বা 8টা জি পর্যন্ত বা 9টা পর্যন্ত, এরকম 4-5 ঘন্টা 5 ঘন্টার টানা ডিপ ওয়ার্ক করা। এরপর হচ্ছে আপনি আবার সারাদিনের মধ্যে ভাগ যখন যে কাজ করতে চাচ্ছেন, বাট মেইন যে কাজটা যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেই কাজগুলো সকাল এই 4 থেকে 5 ঘন্টার একটা ব্লকের মধ্যে কাজ করে ফেলা। আর আরেকটা ছিল হচ্ছে জার্নালিস্টিক। জার্নালিস্টিক জার্নালিস্ট। ছিল ব্যাপারটা এরকম, যখন সময় পাবো আর কি, যখন জি সময় পাবো তখনই আমি কি করবো, আমার ডিপ ওয়ার্কের যে স্ট্র্যাটেজি, যেই সকল কাজ করতে হবে সেগুলো করবে ডিপ ওয়ার্কের মধ্যে আমি বসে পড়বো, সেটা ছিল জার্নালিস্টিক। তো জার্নালিস্ট। মনাস্টিক, বাইমোডাল এবং হচ্ছে জার্নালিস্টিক। যাক, আমরা হচ্ছে টাইম ব্লকিং এর ব্যাপারটা বুঝছি। আর কোনো কিছু মনে আছে টাইম ব্লকিং বাদে? টাইম ব্লক, ও হ্যাঁ, স্পেসিফিক যেমন একটা নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করা, স্পেস তারপরে ব্লকিং বলে এটাকে, স্পেস হ্যাঁ ব্লকিং হ্যাঁ বলে। স্পেস ব্লকিং। হুম, স্পেস মানে ব্লকিং এই কি ছিল? পয়েন্টগুলো আমার মনে নাই ঠিক, কিন্তু মনে না থাকলেও চলবে, সমস্যা না, বাট হচ্ছে কিন্তু এটা মনে রাখতে হবে। আমি যে একটা গ্রুপে পোস্ট করছিলাম গতকালকে না আজকে জানি খুব সম্ভবত, যে অভ্যাসটা রিপোর্ট এমন একটা অবস্থা করতে হবে যে এটা করতে 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 একটা অভ্যাসে পরিণত হবে। জি তখন আর মনে হবে না যে ডিপ ওয়ার্কে বসার জন্য আমার এমনি এমনি করতে হবে, তখন আমার মাথায় অটোমেটিক আসবে ওই যে আমার ওই জায়গাটা স্পেস, ওই স্পেসে আমি কাজ করব, আমার টাইম ব্লকিং হবে, আমি জানি এই টাইমের মধ্যে আমি কাজ করব, এবং আমার বাকি জিনিসপত্র যা যা আছে সেগুলো আমি ওই পার্টিকুলার মোমেন্টের মধ্যে করে ফেলবো।
তখন আর আমার কি লাগবে না, নতুন করে আমার ভাবা লাগবে না আবার যে আরে হ্যাঁ। ডিপ ডিপ ওয়ার্কে মানে তো হচ্ছে টাইম ব্লকিং, তারপরে স্পেস ব্লকিং, তারপর হচ্ছে এই ব্লকিং ওই ব্লকিং, এত কিছু মাথায় রাখা লাগবে না, অভ্যাসে পরিণত হবে। এই কাজটা করতে হবে। স্পেস ব্লকিং জিনিসটা কি ছিল যে আমরা, আচ্ছা বুলবুল থ্যাংক ইউ, আর বলা লাগবে না, হ্যাঁ বাকিটা আমি বলতেছি। আচ্ছা আমি রিভিউ দিতেছি। একটা হচ্ছে টাইম ব্লকিং ছিল। টাইম ব্লকিং কি ছিল যে আমরা মাত্র একটু আগে রিভিশন দিলাম যে তিনটা ব্লক ছিল, একটা হচ্ছে আপনার মনাস্টিক, বাইমোডাল এবং হচ্ছে জার্নালিস্টিক। আচ্ছা, এরপর ছিল হচ্ছে আমাদের স্পেস ব্লকিং এর ব্যাপারটা। স্পেস ব্লকিং বলছিলাম যে আমরা চাইলে কি করতে পারি, রুমের মধ্যে একটা সাইডে টেপ দিয়ে আমি একটা দাগ দিয়ে দিতে পারি যে এতটুকু জায়গা, এই জায়গার মধ্যে আমি কি করব না, আমার মোবাইলটাকে নিব না, এটার মধ্যে আমি আর কিছু নিব না, আমি এইটুকের মধ্যে কাজ করব। যখন আমি এটা এই রুমে এই জায়গাটা ঢুকবো, সাথে সাথে আমার ব্রেন কি করবে, বুঝবে না এটা হচ্ছে আমার পার্টিকুলার কাজ করার স্পেস, এটার মধ্যে আমি কি করি, স্পেস ব্লকিং করে কাজ করি, জায়গাটাকে ব্লক করে ফেলা, অতটুকু জায়গার মধ্যে কাজ করবো। এবং স্পেস ব্লকিং এর কিছু আমি বলছিলাম, উদাহরণ বলছিলাম যে আমরা এমন জায়গায় বসবো যেখানে কি হবে, কোনো অন্য মানুষের ঢুকবে না, মানে আমি মানুষজন হাঁটা চলা করছে এগুলো চোখে পড়বে না। আমি চাইলে হচ্ছে জানালার সামনে বসতে পারি, বাহিরের দিকে যেখানে আমার কিছু নাই, এমন জায়গায় বসা যাবে না বাহিরে মানুষজন হাঁটাচলা করতে সেগুলো দেখতে পাচ্ছে, এরকম জায়গায় আমার কি করতে হবে, স্পেস ব্লকিং করতে হবে। এরপর ছিল হচ্ছে এনার্জি। শিউলি কিছু বলবেন, হ্যান্ড রেজ করছেন। স্যার আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি এই যে হ্যান্ড রাইজ করতে পারতে নিছিলাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাই এখন হোক আপনার স্যার। কথা বলবো, এখন তো রিভিউ দিচ্ছি হ্যাঁ, আমি। রিচার্জ ছিল স্যার শেষের দুইটা, আর একটা ছিল এনার্জি। এনার্জি ছিল, রিসোর্সেস ছিল, রিসোর্সেস, এনার্জি, আর একটা হচ্ছে আপনার সাইক অথবা মাইন্ড, এই তিনটা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলতেছি, আমি আমি রিভিশন নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি বলেন। ওকে। এরপর হচ্ছে হলো আমাদের স্পেস ব্লকিং হয়েছে, একটা জায়গা ফিক্সড হয়েছে এখানে আমি কাজ করব, আমার সময় ফিক্সড হয়েছে আমি এমন টাইমেই কাজ করব। এরপর আসছে হচ্ছে আপনার এনার্জি ম্যানেজমেন্ট বা রিসোর্স ফার্স্টে বলবো, রিসোর্সটা ফার্স্টে ম্যানেজ করা। রিসোর্স ম্যানেজমেন্ট কি ছিল? রিসোর্স ম্যানেজমেন্ট ছিল হচ্ছে আপনি কাজের আগে ঢোকার আগেই আপনার কি কি জিনিসপত্র লাগবে সেই সব কিছু কি করা, রেডি করা, আগে এগুলো আগে লিখবেন যে আমার এগুলো এগুলো জিনিসপত্র লাগবে। এক্সাম্পল হিসেবে বলছিলাম, ধরেন আপনি পড়তে বসবেন, তাহলে আপনার কি লাগবে, বই লাগবে, আপনার নোট লাগবে, আপনার কলম লাগবে, যা যা লাগবে এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে বসা, যাতে একবার যদি বসি এই বসা থেকে যাতে আমার কি করতে না হয়, আরে আমার তো নোট খাতাটা নেওয়া হয় নাই, উঠি খাতাটা নিয়ে আসি, আরে কলম নিয়ে আসি নাই, কলমটা নিয়ে আসি, আরে আমার তো স্টিকি নোট বসাইতে আমি স্টিকি নোট আনি নাই, আবার নিয়ে আসি। এই যে 14 বার উঠা, এই 14 বার উঠলে কি হয় না, আমাদের ফোকাস কখনো রাখা পসিবল হয় না। রিসোর্স ম্যানেজমেন্টের কথা বলছি, রিসোর্স ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট রিপোর্টের ক্ষেত্রে। আপনি যদি আগে জিনিসপত্র রেডি না করেন, যেমন আমরা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বলছিলাম, এই যে লাস্ট আমি একটা ক্লাস নিয়েছিলাম কয়েকদিন আগে, দু একদিন আগে, যে আমরা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কি করি, আগে ওয়েবসাইটের স্ট্রাকচারটা বানাই নিব, কোথাও না কোথাও আগে একটা স্ট্রাকচার বানাবো। স্ট্রাকচার অনুসারে আমার আসলে কি কি ছবি লাগবে, কভার ফটো লাগবে, আমার কি কি টেক্সট লাগবে, কি কি জিনিসপত্র আমি বসাবো, কিভাবে বসাবো, এগুলো সব আগে কি করতে হবে, আমার একটা খাতায় মানে একটা ডিজাইন করে নিতে হবে, মাইলোতে বা যে কোনো এক জায়গায় আমার ডিজাইন করতে হবে। ডিজাইন করার ফলে এরপরে আমার কি লাগবে, কয়টা ছবি লাগবে, কয়টা জিনিসপত্র লাগবে, কি কি রিসোর্সেস আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব, কোন কোন স্যাম্পল আমি দিব, এই স্যাম্পলগুলো দেখতে কেমন হবে, এই প্রত্যেকটা জিনিসপত্র আমার কি করতে হবে, আগের থেকেই রেডি করে গুছাই নিতে হবে। তারপর আমি কি করব, ওয়েবসাইট বানাইতে বসবো। এরপর সেই স্ট্রাকচার ফলো করে পুরো ওয়েবসাইট বানাবো। এই বানানোর পরে আমি কি করব, এরপর যদি কোনো মডিফিকেশন লাগে সেটা মডিফিকেশন করবো। তবে আগে রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর ওয়েবসাইট বানাবো, তারপর কি আমি কি করবো, এটাকে মডিফাই করে নিব। যেমন আমি যখন এক্সপ্লয়েট ই বাইকের ওয়েবসাইটটা বানাই, আমার বানাইতে খুব বেশিক্ষণ সময় লাগে না, কারণ আমি এর আগে কি করে ফেলছি, সবগুলো ছবি আগে রেডি করে নিছি, যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো ভ্যারিয়েশন আছে, প্রত্যেকটা ভ্যারিয়েশন ইনফরমেশন আমি এক্সেল শিটে উঠাই নিছি। তারপর আমি প্রত্যেকটার কভার ফটো কি দিব, আমি এরপর সেকশনে কি কি দিব, তারপর হচ্ছে আমার ক্লায়েন্টের রিভিউ কোনটা দিব, সেই ছবিটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস আমি আগেই রেডি করে রাখছি। যার কারণে আমি যখন ওয়েবসাইট বানাইতে বসি, আমি তো জানি আমি কি বানাচ্ছি। আমাদের ভুল কোথায় হয়, আমরা যখন বসি তখন আমরা জানি না আমরা কি বানাইতেছি, বানানোর কাজ বানাইতেছি, আগে বানাইতে বানাইতে তারপর চিন্তা করি ও আচ্ছা না এরকম হয় না, কি বলেছে, আবার করতে থেকে আবার ও না এটা এমন হয় না। এটা হয়ে গেলে কি হয় না, কাজের গতি বাড়ে না বা কাজটা করে মজা পাবেন না, দেখবেন ভুল হইতেছে, বিরক্ত লাগতেছে। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আগে রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে, কি কি লাগবে, কি কি ইউজ করব, কি এরকম ডিজাইন হবে, এটা করার পরে দেন আমি ডিজাইনের মধ্যে ঢুকবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসে হচ্ছে হলো আমাদের এনার্জি ম্যানেজমেন্ট। এটা খুব বড় কিছু ছিল না, এনার্জি ম্যানেজমেন্টটা ছিল যে প্রথম কথা ছিল নিজেকে হাইড্রেট রাখা, পানির বোতল সাথে রাখবেন অলওয়েজ। ইভেন আমি এটা একটা বলছিলাম যে আপনার ইয়ার কাজে যে বসবেন সেখানের পানির বোতলটা আলাদা হবে, ওই পানির বোতল আপনি অন্য কোথাও ব্যবহার করবেন না, ওইটা আপনার ডিপ ওয়ার্কের পানি বোতল। ওইখানে বসে বসে কি করবেন, ওই পানির বোতলে আপনি পানি সিপ যতবারই খাওয়া লাগবে ওইখান থেকে পানি খাবেন। হ্যাঁ, বুলবুল শিকদারের পানির এক্সাম্পল দেখেছিল ওই সময় অন দ্য মোমেন্টই, যে সে কি করে পানি নগদে খায়, তো সাথে একটা পানির বোতল অল টাইম থাকে। এবং এক্ষেত্রে একটু মাথায় রেখেন পানির বোতলটা প্লাস্টিকের না হলে খুব ভালো হয়, যদি হচ্ছে স্টিলের বোতল হয়। আমি যদি নিজেও প্লাস্টিকের বোতলে খাই, এখনো স্টিলের বোতল নেই, বাট স্টিলের বোতল নেওয়াটা ভালো আর কি।
মানে আগে থেকেই বলে রাখলাম যে যদি নেওয়া পসিবল হয় নিয়েন। আর আরেকটা জিনিস হচ্ছে কিছু খাবার সাথে রাখা। দেখা গেছে আমরা যখন কাজ করি, ডিপ ওয়ার্কে করি, অনেক ফোকাস হয়ে কাজ করি, আমাদের ক্ষুধা লাগে। তো কিছু খাবার রাখা সাথে, ধরেন আপনি হচ্ছে ইয়া রাখতে পারেন, বাদাম টাদাম রাখতে পারেন, কিছু একটা খাবার রাখেন যেগুলো খুব বেশি শরীরের জন্য ক্ষতিকর না, বাট আপনার ঘুমও ধরবে না, মিষ্টি জাতীয় বেশি খাবার না খাওয়াই ভালো, বাট যেগুলো শরীরে শক্তি আনবে। একবারে ক্ষুধা লাগলে যাতে আপনার ভাত খাওয়া না লাগে আর কি, ওই টাইপের খাবার না, একদম টুকিটাকি কিছু খাবার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম স্টেজ যেটা ছিল আসলে টাইম ব্লকিং গুলো সবার আগে, সাইক বা মাইন্ড, মানে আপনি কি করবেন সেই ইন্টেনশনটা ক্লিয়ার রাখা। আমি কি করতে নামছি, আমি যদি নাই জানি, আমি বসার পর খালি চিন্তা করবো আমি কি করতে বসছি, আমি কি করতে বসছি, আমার কাজ কি, জীবনের পারপাস কি, এগুলা উল্টা পাল্টা অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা আসবে। এগুলোকে আগে থেকেই করা, নিজের মাইন্ডটাকে সেটেল করা, হ্যাঁ আমি বসছি, এই কাজটা করবো। মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা, দুঃখের চিন্তা ভাবনা, যত চিন্তা ভাবনা সেটা পরে, কাজ করতে বসছি, কাজ করব। এখন বসে বসে যদি আমি চিন্তা করি আমার জীবনে কি হয়ে যেতেছে, হায় হায় আমার তো হইলো না কিছু, আরে আমার তো ওই যে ওই ফোকাস ধরতে ধরতে আজরাইল লেগে ফেলবে, ওই শিল একটা ফেসবুকে ইয়া হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখছিল যে আমার স্যার ওই ধৈর্য ধরতে ধরতে আমার আজরাইল চলে আসবে। এই যে চিন্তা ভাবনা, এইগুলো জিনিসপত্র কি করতে 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 দেখবেন যে আপনার কাজ করা হবে না। কাজের সময় কাজ করবেন, ওই ডিপ্রেশনে পড়ার যে সময় বা টেনশনে পড়ার সময়টা পরে করবেন, আগে না। কাজের টাইমে শুধু কাজ করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের টোটাল 5টা সেশনের ব্যাপারে, লাস্ট ক্লাসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমাদের প্রিভিয়াস সেশন শেষ, এখন আসি হচ্ছে আমাদের পারফরমেন্স ফেজের মধ্যে আমরা ঢুকবো। আমরা এর আগে ছিল হচ্ছে প্রিপারেশন ফেজ, এখন হচ্ছে আমরা পারফরমেন্স ফেজের মধ্যে ঢুকতেছি। আজকের ক্লাসে আমি আর হচ্ছে এর আগের যে ক্লাসটা করাইছি সেটা নিয়ে রিভিশন দিচ্ছি না, কারণ সেটা রিভিশন আমি লাস্ট ক্লাসের মধ্যে অলরেডি রেকর্ডিং এ ছাড়াই দিয়েছি, লাইভ ক্লাস হয়েছে, বাট আজকে প্রথম থেকে রেকর্ড করতেছি। এবার আসি হচ্ছে আমাদের পারফরমেন্স ফেজের ব্যাপারে। পারফরমেন্স স্টেজ বা পারফরমেন্স ফেজের মধ্যে আমাদের টোটাল কয়েকটা জিনিস আছে যে আমরা আসলে আমাদের পারফরমেন্স যে ভালো করব, আমি ডিপ ওয়ার্কের মধ্যে আমার পারফরমেন্সটা ভালো করব কিভাবে, কি কি জিনিসপত্র আমার ফলো করতে হবে। সেক্ষেত্রে আমরা টোটাল 4টা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাক্টিভেশন রিচুয়াল নিয়ে, যে মানুষজন যখন কাজ করতে যায় ফোকাস করব কিভাবে, সেটার অ্যাক্টিভেশন কিভাবে করতে হয় নিজেকে, এক। দুই হচ্ছে টাইম বক্সিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, ওইটা খুবই শর্ট একটা জিনিস। ব্রেক টাইমে কি কি করা উচিত, কি করা উচিত না, এগুলো নিয়ে কথা বলবো। এবং শেষে হচ্ছে ওই যে মোটিভেশন নিয়ে আর কি, পড়া বা কাজের সময় যদি স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের না হয় সেক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত, এবং এই রিলেটেড কিছু কথাও বলবো। আমি কিছু বলবো, যদি দরকার আমি কিছু ভিডিওর কথা বলবো, যদি পসিবল হয় দিব, আর না হয় হচ্ছে আমি নেক্সট ক্লাসে এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করে দেন আমরা পারফরমেন্স ক্লোজিং ফেজে যাব। পারফরমেন্স ফেজের প্রথম যে জিনিসটা, আমরা এটাকে অ্যাক্টিভেশন রিচুয়াল বলতেছি। অ্যাক্টিভেশন রিচুয়াল কি, আপনি সবকিছু রেডি করে ডিপওয়ার্কে বসছেন, আপনার রুমে ইয়াতে জায়গা যেখানে বসেন, স্পেসের মধ্যে বসছেন, আপনার কাজ শুরু করবেন। কিন্তু আপনি যে ডিপওয়ার্কের মধ্যে ঢুকছেন, এটা কি আপনি নিজেকে এখনো বা ব্রেইনকে অ্যাক্টিভেট করতে পারছেন? আপনি কি নিজেকে বুঝাইতে পারছেন যে আমি ডিপওয়ার্কের মধ্যে ঢুকছি? এটা করার জন্য আমাদের কয়েকটা প্রসেস আছে। প্রসেসগুলো আমি একটু লিখে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে, তো আমি যদি এটাকে একটা ইয়া দিয়ে রাখি, ধরুন আমি হচ্ছে জাস্ট, এটা হচ্ছে পারফরমেন্স ফেজ, মানে আমি পারফরমেন্স ফেজে এখন অ্যাক্টিভেশন রিচুয়ালে ঢুকবো। সেক্ষেত্রে আমাদের কয়েকটা ওয়ে আছে। প্রথম যেটা সেটা হচ্ছে ডট ফোকাস। সেটা হচ্ছে ডট ফোকাস। ডট ফোকাস কি জিনিস, আপনার মানে আপনি তো নিজেকে অ্যাক্টিভেট করতেছেন, কাজ করার আগে নিজেকে কি করতে হয়, অ্যাক্টিভেট করতে হয় যে আমি এখন ডিপ ওয়ার্কে ঢুকতেছি। তো কি করবেন, আপনার যে টেবিলে বসেন বা যেখানে বসেন সেখানে আশপাশে কোথাও বরাবর একটা কালো ছোট দাগ দিয়ে রাখবেন, আর একটা বড় দাগ দিয়ে রাখবেন, গোল একটা দাগ দিয়ে রাখবেন। এই যে গোল যে 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 দাগটা দিয়ে রাখছি, এরকম একটা তীরের মধ্যে যে আমরা কি করি, এই ফোকাসের মধ্যে যে তীর মারি না, তীর মারলে যে দাগটা থাকে, এরকম একটা দাগ বানানোর পরে সেই দাগে ফুল ফোকাস করা। কারো পক্ষে যদি পসিবল হয় ভিডিওটা অন করেন, অনেকেই ভিডিও অফ করে বসে আছেন, ভিডিও অন করে হচ্ছে ক্লাস করতে পারলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, তো ডিপ ফোকাসের ক্ষেত্রে কি হয়, ওই যে ছোট্ট যে দাগটা আছে এই দাগের মধ্যে কি করবেন, বসবেন। বসার পর আপনি ওই দাগের দিকে তাকায় থাকবেন। আপনার কত, 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 5 সেকেন্ড, যতক্ষণ সময় লাগে আপনার, 8 থেকে 10 সেকেন্ডের মতো বা 15 সেকেন্ডের মতো, একদম সোজা ওই ডটের দিকে তাকায় থাকা। ডটের দিকে তাকায় চিন্তা করেন নিজেকে যে আমি এখন কি করব, ডিপ ওয়ার্কে ঢুকবো। ডিপ ওয়ার্কে ঢোকার সময় আপনার কি করতে, ফুল ফোকাসে চিন্তা করে দেখে থাকবেন, তাকায় থাকবেন, তাকায় থাকবেন। আপনার এক ব্রেনকে বুঝাবেন যে কি আমি এখন ডিপ ওয়ার্কে ঢুকতেছি। আশপাশে কোথাও তাকাবেন না, ডানে বামে কোথাও তাকাবেন না, ওই 5-10 সেকেন্ড একদম সোজা ওই ফোকাসের দিকে তাকিয়ে থাকবেন। এটাকে বলা হচ্ছিল ডট ফোকাস। কি বলে, ডট ফোকাস বলে, ডট ফোকাস। আচ্ছা, এটা গেল ডট ফোকাস। এরপর কি, এরকম আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে স্পাইরাল টেকনিক। স্পাইরাল টেকনিক কি, আপনি আপনার খাতের আগে, আমি তো দুঃখিত আমার ফোকাস হারাই ফেলতেছি। আচ্ছা, আমাদের হচ্ছে এই স্পাইরাল টেকনিকে কি হয়, আপনি আপনার খাতার মধ্যে এরকম হচ্ছে
দাগ দিবেন এরকম, দাগ দিবেন, চিন্তা করবেন আমি এখন ফোকাসে ঢুকবো, তো এরকম ঘুরাইতে 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 ঠিক যখন আপনি সেন্টারে আসবেন, আপনি চিন্তা করবেন যে আমি এখন কি ডিপ ফোকাসে বা ডিপ ওয়ার্কে ঢুকে গেছি। এটা খুব ভালো একটা পদ্ধতি। এটা কি হয়, আপনি নিজেকে একবারে কি করতেছেন, স্পাইরাল টেকনিকের মাধ্যমে ঘুরতে 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 আপনি মাথায় এটাই ধরে নিয়েছেন যে আমি এখন ঘুরতে ঘুরতে কি করবো, যখন আমি এখানে আসবো তখন আমি পুরোপুরি ডিপ ওয়ার্কের মধ্যে ঢুকে যাব। এটা হচ্ছে, এটাকে বলে স্পাইরাল টেকনিক। স্পাইরাল টেকনিক এক একজন এক এক রকম কাজ করে। আমার ডট ফোকাসে ভালো কাজ হয়, আমি স্পাইরাল টেকনিক কাজ করি না। তাহলে আমার কি করতে হয়, ডট ফোকাস একটা আছে, একটা হচ্ছে স্পাইরাল টেকনিক। আমি ডট ফোকাসে গিয়ে ফোকাস করতে পারবো, অথবা হচ্ছে স্পাইরাল টেকনিক করে নিজের ব্রেনকে বোঝানো। ব্যাপারটা পুরোটা নিজের ব্রেনের সাথে গেম আর কি, নিজেকে বোঝানো যে আমি এখন কি করতেছি, ফোকাস ঢুকতেছি। যারা ক্লাসের শুরুতে ভিডিও দিকে দেখছেন, আমি যখন ক্লাসটা শুরু করি তখন আমি প্রথমে ভিডিও অন করার পরেও আমি নিজেকে আগে ফোকাস করা ট্রাই করতেছিলাম। আমি আগে হচ্ছে কোথাও এক জায়গায় তাকাইছিলাম, তাকায় থেকে আমি একদম চিন্তা করছি যে না, আমি এখন হচ্ছে ক্লাসে ঢুকতেছি, ফুল ফোকাস হয়ে তারপর ক্লাসে ঢোকা। তো এই যে স্পাইরাল টেকনিক অথবা ডট ফোকাস, যেই প্রসেস আপনি হচ্ছে ফলো করতে পারেন, এটা গেল একটা। সেকেন্ড টেকনিক হচ্ছে স্টপ। এটা একটা গেল ডট ফোকাস, স্পাইরাল টেকনিক, একটা হচ্ছে স্টপ। স্টপ কি জিনিস? স্টপ আসলে একটা অ্যাক্রোনিম বলা চলে, STOP। এস দিয়ে হচ্ছে স্টপ। আপনি যাই করতেছেন, যেখানে আছেন সেই মুহূর্তে সবকিছু কি করা, একবার নগদে বন্ধ করে দেওয়া, আর কিছু করবো না, সব অফ। একদম জায়গায় একদম কি করা, স্টেবলি বসে থাকা, হ্যাঁ স্টপ, সব অফ। স্টপ থাকবো, এস এর দিয়ে হচ্ছে কি হয়, পুরো স্টপ করা নিজেকে। তারপর টেক এ ডিপ ব্রেথ, একটু বড় করে নি এটা। টেক এ ডিপ ব্রেথ কি, নাক দিয়ে নিঃশ্বাস নিবেন, মুখ দিয়ে হচ্ছে ছাড়বেন। যেখান থেকে ছাড়েন আপনার ইচ্ছা আর কি, মুখ দিয়ে ছাড়েন চেষ্টা করেন। হচ্ছে স্টপ, ফার্স্টে থামবেন, স্টপ হবেন, তারপর কি টেক আ ডিপ ব্রেথ, সুন্দর একটা নিঃশ্বাস নেওয়া। তারপর হচ্ছে অবজার্ভ করা। এই অবজার্ভটা হচ্ছে আশপাশে অবজার্ভ, এটা হচ্ছে আপনার নিজেকে নিজের উপর অবজার্ভ করা যে আমি এখন কি করব, নিজের ব্রেইন, নিজের পেটের অবস্থা, শরীরের অবস্থা, এগুলোকে অবজার্ভ করা। আমি কি আসলে এখন ডিপ ওয়ার্কে ঢোকার মতো পরিস্থিতি আছে কি নাই, আমার এখন কি সিচুয়েশন আছে, আমি কি এখন ডিপ্রেসড আছি, আমি কি এখন ইয়াতে আছি, টেনশনে আছি। এরকম কিছু নিয়ে কিন্তু আপনি ডিপ ওয়ার্কে ঢুকে লাভ হবে না। আপনি টেনশনে আছেন, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি এনজাইটিতে আছেন, এগুলো জিনিসপত্র মাথায় অনেক কিছু ঘুরতেছে, আপনি ঢোকার চেষ্টা করছেন ডিপ ওয়ার্কে, এটা পসিবল হবে না। তো কি করা, প্রথমে স্টপ, সব অফ করে দিবেন। সব অফ মানে সব অফ, নিঃশ্বাসও বন্ধ করে দিবেন, সব অফ, একদম অফ। তারপর আস্তে হচ্ছে টেক এ ডিপ ব্রেথ, তারপর নিজেকে অবজার্ভ করা যে আমি এখন ঠিক আছে, পারবো ইনশাল্লাহ, হ্যাঁ ওকে ডান। অবজার্ভ করলেন, তারপর হচ্ছে প্রসিড। এবার আপনি আপনার কাজের দিকে হচ্ছে প্রসিড করলেন। এটা হচ্ছে স্টপ টেকনিক। স্টপ টেকনিক নিয়ে হচ্ছে অনেক ডিটেলসে কথা বলা পসিবল, বাট হচ্ছে আপাতত এতটুকু বুঝেন যে স্টপ টেকনিক কি করা। এটা কিছুটা হচ্ছে মাইন্ডফুলনেসের ব্যাপারে, যে আপনি নিজেকে কি করতেছেন, রেডি করতেছেন। এই যে মাত্র যেটা বললাম, এটা সবাই এখন পারলে এখনই চাইলে একটা প্র্যাকটিস করতে পারেন। অন দ্য স্পট যেখানে যা যাই করতেছেন সব বন্ধ করেন, স্টপ করেন, ডিপ ব্রেথ নেন একটা। তারপর নিজেকে একটু চিন্তা করেন আপনি এখন কি স্টেজে আছেন, আপনার অবজারভেশন করেন যে আপনার শরীরের কি অবস্থা, আপনার মাইন্ডের কি অবস্থা, আপনাকে এখন অনেক ডিপ্রেশন, টেনশন এগুলো নিয়ে বসছেন ক্লাসে, নাকি কোনো টেনশন নাই। ঠান্ডা মাথায় দেন হচ্ছে আপনি প্রসিড করেন। দেখেন আমি যখন এতক্ষণ ধরে কথা বলছি, আমি কিন্তু হাই টোনে কথা বলছি, আর আমি যখন স্টপ করলাম, স্টপ করার পর কি হয়ে গেছে, সবকিছু হচ্ছে লো টোনে চলে যাবে, যে আমি এখন কাজ করবো। আবার লো টোনের ঠেলায় ঘুমায় যায় না, ঘুমানোর কথা বলিনি কিন্তু, কাজ করতে বলছে, কাজের জন্য লো টোন। আচ্ছা, এরপর আসে হচ্ছে হলো আপনার ভিজুয়ালাইজেশন। একটা স্টেপ হচ্ছে ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজেশন কি জিনিস? ভিজুয়ালাইজেশন হচ্ছে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন, ধরেন আপনি এখন যে বসছেন, আজকে থেকে এখন থেকে 2 ঘন্টা পরে আপনি, ধরেন আপনার একটা ওয়েবসাইটের অর্ধেক কাজ শেষ, এটা আপনার টার্গেট। 2 ঘন্টা পরে আপনার কি টার্গেট, অর্ধেক কাজ শেষ হবে। এটাকে ভিজুয়ালাইজ করার চিন্তা করেন, ভাবেন, চোখ বন্ধ করেন, চিন্তা করেন যে আমি এখন আধা ঘন্টা পরে আমার ওয়েবসাইটের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এটা ধরেন আপনি করে ফেলছেন, ভিজুয়ালাইজ করে কি বলছেন আপনি, নিজেকে চিন্তা করেন আপনার অর্ধেক কাজ কি শেষ, ডান। ভিজুয়ালাইজ করা, আমি যে কাজটা করতে চাচ্ছি, মানে যেটা আমার গোল বা টার্গেট, এই ডিপ ওয়ার্ক শেষ করার পরে ওই গোলটাকে কি করা, আগে থেকেই ভেবে নেওয়া যে আমার কি ডান,
আমি এই কাজটা শেষ করব। এরপর হচ্ছে এটা কি করা, আগেই ভাগেই একটু প্ল্যান করা, মানে হচ্ছে এবার ব্যাক ট্র্যাকিং করা যে হ্যাঁ এটা কাজ করার জন্য আমার কি করা লাগবে। মানে আপনি যেটা শেষ করবেন সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আধা ঘন্টা, এই 3 ঘন্টা পরে এই কাজটা শেষ করে ফেলবো। আজকে পেজের জন্য আগামী 15 দিনের প্রজেক্ট আমি কন্টেন্ট রেডি করে ফেলবো, আগামী 10 দিনের ছবি আমি রেডি করে ফেলবো। এটা আমার কি, ভিজুয়ালাইজ করা, যে আমি করে ফেলবো, শেষ, ডান, এটা আমার দ্বারা হয়ে যাবে। এই যে ডিফোকাস করার সময় কি করতে হবে, আপনাকে নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে। এগুলো সব হচ্ছে অ্যাক্টিভেশন রুলস। একটা উদাহরণ বলি, কার্ল জোয়াং হচ্ছে বলিংটন টাওয়ার নামে একটা জিনিস ছিল তার, হ্যাঁ। বলিংটন টাওয়ারে কি হইতো, কার্ল জোয়ান একজন অনেক বিখ্যাত রাইটার ছিলেন। তো ওনার খুব একটা দামি, খুব সুন্দর একটা বলিংটন টাওয়ার ছিল, নদী একটা একটা ইয়ার পারে। আপনার হচ্ছে তার একটা পার্সোনাল প্রাইভেট ইয়া ছিল, কি বলে এটাকে, বিচ বিচ থাকে না, প্রাইভেট যে হচ্ছে দ্বীপ, দ্বীপটাই বিদেশিতে কিন্তু আবার অনেকের প্রাইভেট দ্বীপ থাকে। তারপরে প্রাইভেট একটা দ্বীপ নিছে, ওই প্রাইভেট দ্বীপের মধ্যে খুব সুন্দর একটা বলিংটন টাওয়ার ছিল। ওইখানে লেখালেখি করতো, লেখালেখি করার জন্য ওনার যে এই যে স্পেস ব্লকিং না, ওনার স্পেসটা ছিল ওইখানে। তো উনি যখন স্পেস ব্লকিং ওই জায়গায় যাইতো, ওনার স্পেসে যাইতো, যাওয়ার সময় উনি কি করতো, লিখতে বসবে, হ্যাঁ, লিখতে বসার আগে উনি হাঁটতো, এরকম গোল গোল করে হাঁটতো, হাঁটতে 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 হাঁটা শেষ করে তারপর সে কি করতো, লিখতে বসতো। এটা ছিল তার হচ্ছে অ্যাক্টিভেশন রিচুয়াল। সে কি করতো, পড়তে বসার আগে সে কি করতো, হাঁটতো, 5-10 বার ঘুরতো, ঘোরার পরে কি করতো, এবার সে বসতো, হ্যাঁ আমার এখন, আমি এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছি। ওই যে স্পাইরাল টেকনিক, আপনি একটা হচ্ছে খাতায় একে একে দেখতেছেন, একটা সে কি করতেছে, নিজেই ঘুরতে 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 চিন্তা করছে এখন আমি এখানে, যখন এখানে চলে আসবো, দ্যাট মিনস আমার, আমি ডিফোকাস এখন ঢুকে গেছি। তো এক এক জনের এক এক রকম অ্যাক্টিভেশন রিচুয়াল থাকে। আমি এর আগে বলছিলাম ওই যে সেরেনা উইলিয়ামস কি করে, আপনার হচ্ছে 2 বার, না সরি, বলটাকে হচ্ছে 3 বার ড্রপ করে, ফেক ড্রপ করে। 3 বার ফেক ড্রপ করার পর তারপর কি করে, সে তার শুটটা নেয়। তারপর বলছিলাম যে হচ্ছে আরেকজনের কথা, নাম ভুলে গেছি ওনার, উনি হচ্ছে কি করে, ওই যে বোতল সামনে দুইটা, সব সময় সামনে বোতল দুইটা রাখবে, সামনে দিকে ঘুরে রাখবে, তারপর সে কি করে, খেলায় ঢুকে। একজন ওই যে ইয়ার কথা বলছিলাম, ওই যে আপনার ওই যে গলফ প্লেয়ার, গলফ প্লেয়ার কি করে, 2 বার ফেক শট নেয়, তারপর কি করে, তার শটটা নিয়ে থাকে। এই যে প্রত্যেকের একটা করে অ্যাক্টিভেশন রিচুয়াল থাকে, আপনারও কি করতে হবে, একটা অ্যাক্টিভেশন রিচুয়াল ডিসিশন নিতে হবে যে আমি এইভাবে করে নিব। সবচেয়ে ইনিশিয়াল স্টেজ হচ্ছে যেটা ডট ফোকাস, স্পাইরাল টেকনিক, স্টপ মেথড, ভিজুয়ালাইজ করা, যে আমি আসলে ধরেন আজকে জিতবো, ইনশাল্লাহ আমি আজকে জিতে যাব। এই ভিজুয়ালাইজ করার পরে কি করা, আপনার খেলতে নামা। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইয়া হয় যেটা, সেটা হচ্ছে আমরা ইসলামিক পার্সপেক্টিভ বা যেই যে কোনো ধর্মের ক্ষেত্রে বলেন, সেটা হচ্ছে দোয়া করা। মাদ্রাসার পার্সপেক্টিভ যদি দেখেন একটু, আমরা মাদ্রাসায় কি করতাম, আমি তো মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। আমরা মাদ্রাসায় থাকতে সময় যে মাদ্রাসা যে কোনো ইয়াতে যদি ইসলামিক ইয়া বলেন বা যে কোনো জায়গায় পড়ার আগে যখন আমরা শুরু করতাম কোরআন শরীফ পড়া, তখন আমাদের দোয়া পড়াইতো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 3 বার পড়াইতো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটাও কিন্তু একটা কি জানেন, অ্যাক্টিভেশন রিচুয়াল, যে আপনি ব্রেনকে বুঝাইতেছেন কি আমি এখন পড়তে ঢুকবো। তারপর সাথে আবার কি করতো, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া আল মুস্তাআন। তো এটা আরো এটার আরো ভ্যারিয়েশন আছে, আমি তো শেষের লাইনটা মানে ভুল বললাম। তো এটা হচ্ছে কি হয়, এই এই যে পুরার দোয়ার যদি অর্থ বোঝেন, অর্থ বোঝেন আল্লাহ, এটা মুসা আলাহিস সালামের দোয়া ছিল, কিছু কিছু অংশ ভাগ ভাগ করে বা অ্যাড করা আর কি। আমার ইয়াকে বক্ষকে প্রতিষ্ঠিত করে দাও, আমাকে এখানে হচ্ছে ইয়া করে দাও, আমার কথার মধ্যে জড়তা কাটাও। এরকম অনেকগুলো হচ্ছে একটা দোয়ার মধ্যে অর্থ থাকে। তো এই যে দোয়াটাতে কি হয়, এই যে যখন দোয়াগুলো পড়তেছেন অর্থ সহ যখন বুঝবেন, তখন আপনি বুঝবেন আপনি নিজেকে কি করতেছেন, অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছেন যে আমি এখন পড়তে বসবো। তো আমরা কিন্তু কেউ জানি না যে এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইন্টিফিক ভাবে বলে যে যখন আপনি কাজ শুরু করতেছেন, এটা যে একটা অ্যাক্টিভেশন রিচুয়াল, এটাও মানুষজন আগে মাদ্রাসা অনেকেই জানে না। বাট আলটিমেটলি কিন্তু সবাই কি করতেছে, অ্যাক্টিভেশন রিচুয়াল ফলো করতেছে। তার মানে এটা কি হবে, দোয়া করা, যে আপনি কি করতেছেন, দোয়া করতেছেন। আচ্ছা, এখন এই যে আমি দোয়া করতেছি এই টাইমে সার্টেন কিছু লাইন ফলো করা, যেমন এই যে আপনি শুরু করার আগে কোনো দোয়া, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার যে আরবিতে দোয়া করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি বাংলায় দোয়া করেন, আল্লাহর কাছে বাংলাতেই বলেন, এ আল্লাহ আমি হচ্ছে এখন কাজ করতে বসবো, আমার হচ্ছে কাজে বরকত দান করেন, আমার যাতে কাজের কোয়ালিটি ভালো হয়, আমি এই যে 2 ঘন্টা বসবো, আমার 2 ঘন্টা যাতে খুব ভালো রেজাল্ট নিতে পারি। আমাদের কিন্তু বারবার আমি একটা কথা বলছিলাম ফার্স্ট ক্লাসের উপরে প্রথমে, আমরা কিন্তু সাকসেসফুল ব্যাপারটা এরকম ভাবে নিব না, মানে আপনি আজ থেকে 2 বছর পরে ভালো একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, এটা আমার টার্গেট হবে না। আমি বারবার বলছিলাম যে আমাদের সেলফ অ্যাওয়ার্ডিং এর ব্যাপারটা, সেলফ রিওয়ার্ডিং এর যে ব্যাপারটা, এটা কোত্থেকে আসবে বলছিলাম, সেলফ রিওয়ার্ডিং এর ব্যাপারটা আসবে বলছিলাম যে আপনি এই যে ডিপ ওয়ার্ক করতেছেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, এই 2 ঘন্টা কাজ যে করতে পারছেন, এটাই আপনার জন্য কি একটা রিওয়ার্ড, যে আমি 2 ঘন্টা কাজ করছি। এর থেকে বড় রিওয়ার্ডটা চিন্তা করা লাগবে না যখন আপনি এরকম নিজেকে সেলফ রিওয়ার্ড করতে পারবেন। দুঃখিত, আমার হঠাৎ করে জুম ড্রপ করছে। আচ্ছা, আবার আসতেছি। ডিপ ওয়ার্ক পর্যন্ত শুনছেন তো, দোয়ার ব্যাপারে তো সবাই বুঝছি।
তা আমরা কি করি আল্লাহ, এই যে সেলফ রিওয়ার্ডিং এর ব্যাপার কথা বলতেছিলাম, যে আমরা নিজেকে সেলফ রিওয়ার্ড করবো, যে আমি এই যে 2-1 ঘন্টা বসতে পারতেছি, এটা আমার জন্য কি সেলফ রিওয়ার্ড। তাহলে আমি কি করি, আবার স্ক্রিনটা শেয়ার করি। তাহলে আমি প্রথমে বলছি যে একটা আমি কি করতে পারি, ডট ফোকাস করতে পারি, বা আমি স্পাইরাল টেকনিক ফলো করতে পারি, তারপর আমি স্টপ করলাম, তারপর হচ্ছে দোয়া করতে পারি অথবা ভিজুয়ালাইজ করতে পারি। এখন এর ব্যাপারটা এরকম না যে আপনার অ্যাক্টিভেশন রিচুয়াল যে কোনো একটা হবে। আপনি চাইলে একটা ট্রেন ফলো করতে পারেন, মানে একটা ফ্লো রাখতে পারেন। কি রকম? প্রথমে আপনি কি করলেন, ডট ফোকাসটা রাখলেন, প্রথমে আপনি ডট ফোকাস করলেন বা স্পাইরাল টেকনিক ফলো করলেন। প্রথমে আপনি তাকা থাকলেন কিছুক্ষণ, 5-10 সেকেন্ড বা 15 সেকেন্ড, আপনি ফোকাসে ঢুকছেন। এরপর আপনি কি করবেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে হচ্ছে কাজের মধ্যে বরকত দান করো, আমি যাতে কাজ করতে পারি। এভাবে করলে তাহলে ফ্লোটা যদি এইভাবে ধরি, প্রথমে আপনি ডট ফোকাস করলেন, তারপর আপনি কি করলেন, দোয়া করলেন। দোয়া করার পরে আপনি স্টপ টেকনিক ফলো করলেন। দোয়া করা শেষ আল্লাহর কাছে, এরপর কি স্টপ, একটা ডিপ ব্রেথ, অবজার্ভ করা এবং হচ্ছে প্রসিড করা। এরপর আপনি কি করলেন, ভিজুয়ালাইজ করলেন যে হ্যাঁ আমার কি করতে হবে, ভিজুয়ালাইজ করি যে আমার কি কি করবো আমি। এরপরে হচ্ছে আমি মোটামুটি কাজ শেষ করে ফেলছি। এই যে আপনি দোয়া স্টপ ইয়া করলেন, ডট ফোকাস করলেন, দোয়া করলেন, স্টপ মেথড ফলো করলেন, এরপর আপনি ভিজুয়ালাইজ করলেন, করার পরে আপনি এবার কি করেন, কাজের মধ্যে বসে পড়েন। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন রিচুয়াল হইতে পারে। এর বাকিটা হচ্ছে আপনার উপরে, আপনি গুগলে বা এআই তে জিজ্ঞেস করে আরো অনেক ধরনের স্টপ ইয়ে আছে আপনার, এই যে অ্যাক্টিভেশন রিচুয়াল আছে আরো, বা ওয়ার্ল্ডের মানুষজন কি করে এই টাইপের গুলো ঘাটাঘাটি করতে পারেন, কে কিভাবে কাজ করে, কার কার কি কি স্টপ মেথড আছে, কার কার হচ্ছে সরি কার কার অ্যাক্টিভেশন রুলস কেমন, এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি আরো অনেকগুলো ডিটেলস পাবেন। যে আপনি তখন এটার মধ্যে চুজ করেন যে হ্যাঁ আমি এনারটা ফলো করবো। যেমন এই যে হাঁটার কথা বললাম, আপনি চাইলে হেঁটে হেঁটে কি করতে পারেন, বসতে পারেন, এটাকে আপনি একটা রিচুয়াল বানাইতে পারেন, যেটা আপনার জন্য হচ্ছে কি করে অ্যাপ্লিকেবল। নেসেসারি না যে আমি যেটা বলছি সেটাই ফলো করতে হবে, তবে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন রিচুয়াল গেল, টাইম বক্সিং স্ট্র্যাটেজি। আমরা তো টাইম কথা বলছিলাম যে আমরা কি করব, টাইম ব্লকিং করব, বা টাইম ব্লক যে আমি করতেছি সেটা আসলে কিভাবে করব, টাইম ব্লকিং এর স্ট্র্যাটেজিটা কেমন হবে, এটাকে আসলে টাইম বক্সিং স্ট্র্যাটেজি বলে। এটার সবচেয়ে দুইটা আমি পদ্ধতি বলবো। একটা হচ্ছে ফ্রান্সিসকো সিরিলো নামে নাম ভুলে গেছি আমি, ফ্রান্সিসকো যার নামটা ধরি, ইতালিয়ান একজন ইতালিয়ান রাইটার ছিল। উনি পোমোডোরো টেকনিক ফলো করতো। পোমোডোরো কি টেকনিক, টেকনিকের নামটা হচ্ছে পোমোডোরো। এটা আপনি গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করেন, এবং হাজার হাজার এরকম ভিডিও পাবেন পোমোডোরোর উপরে। পোমোডোরো টেকনিকটা হচ্ছে মেইনলি, উনি এই পোমোডোরোটা হচ্ছে আপনার, এটার অর্থ হলো টমেটো, এটার অর্থ হচ্ছে টমেটো। ওনার এটার নামটা হচ্ছে কোত্থেকে, উনি তো আহ, ওনার যে কিচেনে একটা থাকতো টমেটোর মতো দেখতে, একটা ঘড়ি ছিল। যে ঘড়িটা কি হইতো, ওই যে উনি যখন ওই রান্না বান্না করতো না, রান্না বান্না করার সময় এটা ইউজ করতো, এখনো দেশে বাইরে সব জায়গায় ইউজ হয়। ওই যে টাইমার থাকতো একটা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের একটা টাইমার থাকতো। তো টাইমারটা ক্লিক করে রাখলে 15 মিনিট পর পর কি করতো, এটা আপনাকে একটা অ্যালার্ম দিত যে 15 মিনিট শেষ। তো পোমোদোরো টেকনিকের উপর বেস করেই এই ইটালিয়ান রাইটার পরবর্তীতে এই যে এই ফ্রান্সিসকো সিরিলিও যিনি আছে, এই প্রসেসটা বের করলো, যে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের আসলে কয়েকটা টাইম বক্সিং করতে হবে। টাইম বক্সিংটা আসলে কিভাবে করতে হবে, মানে আমি যদি এটা নিয়ে আসি, আপনি টোটাল ধরেন 1 ঘন্টার জন্য বসছেন বা 2 ঘন্টার জন্য বসছেন, সেক্ষেত্রে আপনার বক্সিং স্ট্র্যাটেজি কিরকম হবে, একটা হচ্ছে 25 মিনিট, মানে আপনি কাজ করবেন 25 মিনিট, এরপর আপনি একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক নেবেন, আবার কাজ করবেন 25 মিনিট, আবার একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক নেবেন, আবার আপনি হচ্ছে কি করবেন, 25 মিনিট এবং ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নেবেন। এইটাকে বলতেছি আমরা হচ্ছে পোমোদোরো টেকনিক। তাহলে এখানে কি হয়, এখানে আমরা 25 মিনিট টাইম দিই, এবং এখানে দিয়ে হচ্ছে 5 মিনিট। আশা করি এই দুটা লিখলে বাকিটা বুঝবা। 25 মিনিট করে আমি কি করব, কাজ করব, এরপর হচ্ছে 5 মিনিট একটা ব্রেক নিব, আবার 25 মিনিট কাজ করব, আবার 5 মিনিট একটা ব্রেক নিব, 25 মিনিট কাজ করব, 5 মিনিটের একটা ব্রেক নিব। এবং এক্ষেত্রে যদি পসিবল হয় আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন বা একটা টাইমার দিয়ে রাখতে পারেন। টাইমার ব্যবহার করে কি করবেন, টাইমারে ক্লিক করলেন, 25 মিনিট টাইমার সেট করা, আপনি 25 মিনিট যাবত কাজ করতেছেন, 25 মিনিট পর টাইমার কি করবে, টিং করে উঠবে, আপনি কাজ বন্ধ করবেন, 5 মিনিট নিজেকে একটা ব্রেক দিবেন, আবার 25 মিনিট কাজ করবেন, আবার 5 মিনিট নিজেকে একটা ব্রেক দিবেন। এই স্টাইলে যখন আপনি ডিপ ওয়ার্ক করেন, ডিপ ওয়ার্কের যে টাইম ব্লকিং স্ট্র্যাটেজি, যেটা টাইম ব্লকিং কিন্তু আমরা বলছিলাম 4-5 ঘন্টা কাজ করব,
তার মানে এই না যে 4-5 ঘন্টা টানা কাজ করবো, কারণ টানা কাজ করলে আমাদের পক্ষে মোটিভেশন ধরে রাখা পসিবল হয় না, ফোকাস ধরে রাখা পসিবল হয় না। টানা কাজ করলে বিরক্ত লাগবে, টানা কাজ করলে আপনি কাজের ভালো হবে না, কোয়ালিটি ভালো হবে না। তো আপনার অবশ্যই কি করতে হবে, ব্রেকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন এবং এই যে 25 মিনিট 5 মিনিট করে কাজ করতেছি না আমরা, এরপর কি করতো উনি, এরপর একটা বড় ব্রেক নিত, ধরেন হচ্ছে 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট, এরপর সেই ব্রেকটা কি করতো, 15 মিনিট একটা ব্রেক নিত, 15 থেকে 20 মিনিট একটা বড় ব্রেক নিত। বড় ব্রেক নিয়ে তারপর সে আবার নতুন ডিপ ওয়ার্কে ঢুকতো। তো এই যে যে সিস্টেমটা, আপনি 25 মিনিট কাজ করলেন, 5 মিনিট ব্রেক নিলেন, 25 মিনিট কাজ করলেন, 5 মিনিট ব্রেক নিলেন, 25 মিনিট কাজ করলেন, এরপর আপনি কি করেন, একটা বড় একটা ব্রেক নেন। তো এর মধ্যে আপনারা আসলে কাজ করছেন কতক্ষণ, 25 মিনিট, 25 মিনিট, 25 মিনিট, এই তিনটা হচ্ছে আপনার কি বক্সিং। টোটাল টাইমটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছেন। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 25 মিনিট যেহেতু উনি বলছে, তার মানে কি 25 মিনিটে আমি কাজ করব, ব্যাপারটা এরকম না। 25 মিনিট মানে 25 মিনিটই করতে হবে, ব্যাপারটা এরকম হয় না। এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে, আপনি যখন কাজে বসেন ডিপ ওয়ার্কে, প্রথম যখন বসেন তখন কিন্তু প্রথম প্রথম আমাদেরকে এনার্জি অনেক বেশি থাকে, তাই না? আমাদের প্রথম প্রথম এনার্জি অনেক বেশি থাকে। তখন যদি দেখেন আপনার 25 মিনিট কাজ করে পোষাইতেছেন, আপনার আসলে মন চাচ্ছে 40-45 মিনিট কাজ করবেন, আপনি 40-45 মিনিট কাজ করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, এই টাইমটা 40 থেকে 45 মিনিট একটা টাইম নেবেন, আপনি একটু কাজ করবেন। কাজ করার পরে মানে প্রথম স্লটটা হবে হচ্ছে হলো 45 মিনিটের। আপনি এখানে 25 মিনিট না দিয়ে আপনি দিবেন 40 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 45 মিনিট, সর্বোচ্চ 40-45 পর্যন্তই ভালো, 40 মিনিটের উপরে না যাওয়াই ভালো। 40 মিনিট টানা আপনি কাজ করেন। এরপর আপনি কি করলেন, একটা 5 মিনিটের ব্রেক নিলেন, 5 বা 7-8 মিনিটের একটা ব্রেক নিলেন, ছোট একটা ব্রেক নেন। এরপর আপনি আবার কি করেন, এবার আবার 25 মিনিট একটা টাইম নিয়ে আসেন, 25 মিনিট টাইম, এবার হচ্ছে আবার 5 মিনিটের ব্রেক, এবার আবার 25 মিনিট টাইম, এবার আপনি একটা বড় ব্রেক নেন। তার মানে আমি কি বলতেছি, প্রথম যখন ফোকাস বেশি থাকে, আপনি জানেন যে আমার এখন ফোকাস বেশি, আমি এখন ভালো সময় নিয়ে কাজ করতে হবে, আমার 25 মিনিট রাখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি প্রথম যেই ইয়াটা থাকে, স্লটটা থাকে, স্লে শটে বেশি সময় নিয়ে কাজ করেন, সময় আবার একটু ব্রেক নেন। ব্রেক টাইমটা ফিক্স থাকে ইউজুয়ালি 5 মিনিট, 5 মিনিটের মধ্যে নেবেন। এবার আপনি কি করবেন, আবার একটা 25 মিনিটের কাজ করবেন, আবার 5 মিনিট ব্রেক নেবেন, আবার 25 মিনিটের কাজ করবেন। এবং শেষের দিকে ধরেন আপনার ফোকাস কম, কারণ প্রথম দিকে প্রচুর এনার্জি ছিল, আপনি কাজ করছেন, ফাটায় কাজ করছেন, শেষের দিকে আপনার এনার্জি কম, তখন টাইমটা আবার কি করতে পারেন, এই 25 মিনিট টাইমটাকে আপনি 15 মিনিট করে ভাগ করেন, 15 মিনিট ফোকাস কাজ করেন, তারপর আবার 5 মিনিট একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে আবার 15 মিনিটে কাজ করেন। বুঝতে পারছি স্লটের ডিস্ট্রিবিউশনটা? এটাকে টাইম বক্সিং স্ট্র্যাটেজি বলে, এটা হচ্ছে পোমোডোরো। আরেকটা হচ্ছে আলট্রাডিয়ন ম্যাথ রিদম, আরেকটা হচ্ছে আলট্রাডিয়ন রিদম। এটা অলমোস্ট সেমই বলা চলে, এটার প্রসেস অলমোস্ট সেম। এটা হচ্ছে এমনি ধৈর্য ধরি আমরা, এখানে আমরা অ্যাক্টিভিটি লেভেল, ইউজুয়ালি কি হয় আমাদের টাইমের, এটা একই সেম কথাই, জাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইমটা ডিফারেন্ট হবে। এই আপনি কি করছেন, ধরেন আমাদের যখন আমরা কাজ করি, প্রথম দিকের কাজের সময় প্রথমে কি হয়, আস্তে আস্তে ফোকাস উঠতে থাকে, ফোকাস উঠতে 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 একটা পিক টাইম থাকে, টপ পারফরমেন্স। তখন আবার কি করতে থাকে, আস্তে আস্তে স্ট্রেস হতে থাকে, স্ট্রেস হইতে হইতে আবার আবার কি হয়, এদিকে একটা ডাউনের দিকে যায়, আবার একটু ব্রেক নিলে আবার আস্তে আস্তে কি করবে, এটা টপ পারফরমেন্সের দিকে যাবে, আবার কি করবে, আস্তে আস্তে এটা স্ট্রেসের দিকে যাবে, আবার এটা এরকম করে চলতে থাকবে। এটাকে আল্ট্রাডিয়ন রিদম বলে। অলমোস্ট প্রোপোনারি সিস্টেমের মতোই, বাট ডিফারেন্স হচ্ছে এখানে আপনি কি করতেছেন, আপনার প্রেশার কাজের যে ধরনটা, একবারে প্রথমে আমরা কি থাকি না, একদম টপে থাকি না, আমরা কাজ করতে 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 কি হয়, ফোকাসটা ঘনীভূত হতে থাকে, তখন আস্তে আস্তে দেখবেন কাজ শুরু করলে কিন্তু মজা লাগে না, দেখেন আপনি যখন কাজ শুরু করেন তখন আপনার সাথে সাথে মজা লাগে না, আপনি কাজ করতে 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 একটা টাইমে উঠেন, পিক টাইমে উঠেন, তখন আপনি একদম মানে সেই ফোকাস চলে যান যে হ্যাঁ আমি এখন ফাটা কাজ করতে পারবো। এই টাইমটাকে কি করা, টিপি বা টপ পারফরমেন্স টাইম বলে। এটা কি করে, যে অ্যারাউজাল হতে থাকবে, অ্যারাউজাল হতে থাকবে, টপ পারফরমেন্সে যাবেন, কাজ করতে থাকবেন। তারপর আবার কি হবে, যখনই দেখবেন যে আপনার টপ পারফরমেন্সে আসছেন, এখানে বেশিক্ষণ থাকা যায় না, এখানে আপনি সর্বোচ্চ 10 মিনিট অনেক ফোকাস দিয়ে 10-15 মিনিট কাজ করা যায়। এবার আপনি দেখবেন আস্তে আস্তে কি করতেছে, স্ট্রেস দিকে নামতেছে। এই যে স্ট্রেস টাইম বা ব্রেক টাইমে আপনার কি করা,
20 মিনিটের একটা ব্রেক নাও। 90 আপনি 50 মিনিট বা 60 মিনিট কাজ করলেন, এখানে ওই যে 25 মিনিটের স্লট নাই, এখানে 50 মিনিট কাজ করলেন আপনি অ্যারাউজাল সহ, আপনি উঠতেছেন, টপ পিকে উঠলেন, এটা সহ আপনার কি 50 মিনিট টাইম, তারপর ব্রেক টাইমটা হচ্ছে ধরেন 20 মিনিট, এবার আবার 90 মিনিট, আবার 50 মিনিট, 20 মিনিট, আবার 90 মিনিট। এটা এ থেকে কি করা আপনার হচ্ছে একটা আল্ট্রাডিয়ান রিদমের মধ্যে থাকা। তা আপনি 90 মিনিট ধরে হচ্ছে আস্তে আস্তে উঠতেছেন, কাজের ফোকাস বাড়তেছে, কাজ টপ ফোকাসে আসছেন, আবার স্ট্রেস নামতেছে, আপনি আবার ব্রেক টাইম নিলেন, ব্রেক নিয়ে কি করলেন, আবার আস্তে আস্তে উপরের দিকে উঠলেন, আবার আস্তে আস্তে হচ্ছে নামতেছেন, এরকম একটা রিদমিক ইয়া করা, ফলো করা। এই হচ্ছে আমাদের টোটাল টাইম বক্সিং স্ট্র্যাটেজি। টাইম বক্সিং স্ট্র্যাটেজিও এর বাহিরেও আরো অনেকগুলো আছে, বাট এই দুইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইউজ করা হয়। এর বাইরে যদি আপনার মনে হয় যে একটু ঘাটাঘাটি করবো, মানুষ তো আলটিমেটলি ঘাটাঘাটি করেই জানে, তাই না? আপনি ঘাটাঘাটি করবেন, এআই কে জিজ্ঞেস করতে পারেন যে এর বাইরে টাইম বক্সিং স্ট্র্যাটেজি আর কিছু আছে কি নাই। যদি আপনার অন্য কোনোটা পছন্দ হয়, তাহলে ওটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন। যেহেতু আমরাও কাজ করতেছি, আমরা কাজের ক্ষেত্রে এখন কি করবো, একটা ছোট্ট বিরতি দিব, 10টা 40 বাজে, আমরা 10টা 50 হবে, 4 মিনিট পরে, অবশ্যই 4 মিনিট পরে ব্যাক করব। এই 4 মিনিট আবার বসে থাকেন না, ফোকাস ধরে রাখার জন্য আমরা 4 মিনিট উঠা হাঁটা চলা করতে বলছি, বসে আমার দিকে তাকাই থাকেন না, হ্যাঁ? মোটামুটি তাহলে আমরা কি করছি আরেকবার রিপিট করি, যে আমরা কাজে বসছি, আমরা টাইম ব্লকিং করছি, আমরা হচ্ছে স্পেস ব্লক হইছে, আমাদের রিসোর্স ম্যানেজমেন্ট করছি, আমাদের এনার্জি জিনিসপত্র সব ওকে আছে, আমরা মাইন্ড বা সাইককে হচ্ছে রেডি রাখছি যে আমি কাজ করতে বসবো। এরপর আমি কি করলাম, আমি অ্যাক্টিভেশন রিচুয়াল ফলো করলাম, যাতে আমি কি করতে পারি, এত সব আলোচনা জিনিসপত্র থেকে নিজেকে ফুল ফোকাসে নিয়ে যেতে পারি। নেওয়ার পরে আমি টাইম বক্সিং স্ট্র্যাটেজিও দেখলাম, যে হ্যাঁ আমার হচ্ছে 40 মিনিট টানা কাজ করতে হবে, একটা অ্যালার্ম রাখলাম 40 মিনিট পর পর, যেটা আমাকে টিক টিক করবে। রিসেন্টলি একটা ফেসবুকে কয়েকদিন যাবত অনেক ভিডিও দেখতেছি, একটা ছোট্ট একটা ইয়া থাকে যেটাকে ঘুরায় ঘুরায় দেওয়া যায়, তাহলে রাখলেন 40 মিনিট, রাখলেন 25 মিনিট, 30 মিনিট। বাট সমস্যা হচ্ছে এত দাম, বাবুরে বাবু, এই দামের ঠেলায় আমি আর পারচেস করতে পারিনি। 1700 টাকা দেখলাম একটা, আরেকটা দেখলাম মানে 2000 টাকা না 2200 টাকা, এর নিচে আমি কিছু পাইলামই না। তাই পরে চিন্তা করছি থাক গুষ্টি কিলাই, আমার এত টাকা দিয়ে আসলে টাইম ব্লকিং করা লাগবে না, টাইম ব্লকিং করতে গেলে আমার হচ্ছে মানি ব্লকিং হয়ে যাবে, আমার দরকার নেই এই জিনিসের। অপ্রয়োজনীয় জিনিস, আমি চাইলে এটা কি করতে পারি, তার থেকে আমি 120 টাকা 150 টাকা দিয়ে আমি একটা অ্যালার্ম ক্লক সিস্টেম করতে পারি, যে অ্যালার্ম ক্লক দিয়ে আমি কি করতে পারবো। তবে অ্যালার্ম ক্লকের অসুবিধা হচ্ছে আপনার প্রত্যেকবার কি করতে হবে, টাইম সেট করতে হবে, 5 মিনিট 25 মিনিটের টাইম ব্রেক করতে হবে। ওইটার থাকার সুবিধা হচ্ছে যারা পোমোডোরো টেকনিক ফলো করে আসলে, তাদের জন্য ওইটা একটা জোস জিনিস, খুবই জোস একটা জিনিস, যে ওইটা আপনি ওটা বেশি কিছু করা লাগে না, জাস্ট হাত থেকে ঘুরাই দিবেন, 40 মিনিট অটো সেট হয়ে যাবে, 40 মিনিট পর লেখা হবে 40 মিনিট শেষ, একটা টিং করে শব্দ হবে, আর একটা সাউন্ড হবে, আপনি আবার ঘুরে দিলেন, 5 মিনিট ব্রেক নিচ্ছেন, আপনি ব্রেক নিতেছেন, ব্রেক শেষ, 5 মিনিট পর আবার টাইম দিতেছে, ব্রেক হয়ে গেছে, আবার 25 মিনিট ঘুরে দিলেন। এটা খুব মজার একটা জিনিস, কিন্তু যেহেতু মজার জিনিস করতে হলে পকেটে টাকাও থাকা লাগে, তাই আমরা কি করছি, ওটা আপাতত বাদ দিতে হবে। যেহেতু টাকা নেই, আইদার পকেটে টাকা থাকবে না মজা করতে হবে, মজা নাই টাকাও নাই, দরকার নেই, থাক একটু কষ্ট করেন, আপাতত হাত দিয়ে ঘুরায় ঘুরে কি করেন, আপনার একটা টাইমার রাখেন, ওই ছোট্ট একটা ঘড়ি কিনেন, এতটুকু একটা ঘড়ি পাওয়া যায় 150 টাকা 200 টাকার মধ্যেই, ওগুলাকে আপনি টাইম সেট করেন 45 মিনিট করে, এরপর বাস 5 মিনিট 10 মিনিট বা একটা কোথাও একটা অ্যালার্ম সেট করার ব্যবস্থা করেন, মোবাইল না কিন্তু, হ্যাঁ মোবাইল সাথেই রাখা যাবে না, বারবার বলছি, আমরা যখন ডিপ ওয়ার্কে ঢুকবো মোবাইল সাথে রাখবো না, মোবাইল নিয়ে যাবে না, মোবাইল অন্য রুমে রেখে আসবেন, মোবাইল এই স্পেসের ভেতর ঢুকবে না, ভেতর ঢুকলে আপনার কি হবে, সাথে সাথে সবকিছু আলোচনা হয়ে যাবে। তা আমরা কি করব এই টাইমটাতে, আমাদের এই 5 মিনিটের ব্রেকের টাইমে প্রথম কথা আমরা কি কি জিনিসপত্র করবো। আমরা মনে আছে যে প্রথম দিকে একবার ইয়া রাখছিলাম, নট টু ডু লিস্ট, বলছিলাম যে সাকসেসফুল যে লোকজনের একটা ইয়া থাকে, সেগুলোর মধ্যে বলছিলাম আমরা নট টু ডু লিস্ট একটা জিনিস থাকে, কি করা যাবে না সেটা একটা লিস্ট থাকা যাবে। এটার মধ্যে প্রথম শর্ত ছিল কি, মোবাইল থাকা যাবে না, আমরা মোবাইল রাখতে পারবো না। আমরা মাল্টিপল ট্যাব ওপেন রাখবো না, এখানে দেখেন মাল্টিপল, ক্লাউডের একটা আছে, অনন্য আছে, অ্যাড কোয়ালিটি স্কোর নিয়ে একটা কাজ করতেছিলাম, এরকম মাল্টিপল ট্যাব ওপেন থাকা যাবে না। সব ট্যাব কি থাকবে, শুধু কাজের যে 2-3টা ট্যাব, সেই 2-3টা ট্যাবই ওপেন থাকবে, এর বাইরে কোনো ট্যাব ওপেন থাকবে না। আমরা অনেকে বুঝি না যে স্যার আমরা ফিজিক্যালি তো অনেক কিছু বন্ধ করছি, বাট আমাদের অনলাইন সেক্টরে কাজ করতে গেলে তো এত কিছু থাকে, ওটা কিভাবে ব্লক করবো। আপনার নোটিফিকেশন বন্ধ রাখতে হবে, আপনি ওই যে মোবাইলের মধ্যে সব ইয়ে অফ করে মোবাইলটা দূরে রাখেন, হাতের আশপাশে রাখবেন না, হাতের আশপাশে নিতে হলে কি উঠা যায় নিয়ে আসতে হবে, এমন জায়গায় রাখতে হবে। হাতের আশপাশে থাকলে টাইনা দেখবেন বারবার মন চাচ্ছে, মোবাইল একটা নেশার মতো, না খাইতে চাইলে যে সিগারেট যে খাইতে মন চায় মানুষের, দেখবেন যে সিগারেট খাইতে মন চাইছে বারবার, স্মোক করতে মন চাচ্ছে একটু পর, বা একটু খাই একটু টান দিই একটা টান দিই, এই জিনিসের প্রতি কি আসবে, ক্রেভিংস চলে আসবে। মোবাইল সাথে আশপাশে রাখা যাবে না, এমন জায়গায় রাখতে হবে উঠা যায় আনতে হবে যাতে কষ্ট হয়। আচ্ছা, তাহলে আমাদের ব্রেক টাইমে ফোন নেওয়া যাবে না, এটা ফার্স্ট। ইমেলে রিপ্লাই দেওয়া যাবে না, মেসেজে রিপ্লাই দিই কয়টা, ইমেলে রিপ্লাই দিই কয়টা, একটু কাজ করে আসি। আপনি বারবার একটা জিনিস মাথায় রেখেন, আপনি কিন্তু 25 মিনিট টাইম ব্লকে কাজ করতেছেন, 25 মিনিট আপনার কাজ কি, এখানে ফুল ফোকাসে কাজ করা। এই 25 মিনিট পরে আপনি নিজেকে ব্রেক দিবেন। ব্রেক দ্যাট ডাজেন্ট মিন যে আপনি কি করবেন, আপনার এই যে ডিফোকাস করে এত কষ্টে আনছেন, এগুলোর আবার কি করে ফেলা, ভেঙে ফেলা। এই 5 মিনিটের কাজ হচ্ছে আপনি কি করবেন, প্রথম কাজ হলো আপনি পানি খান,
একটু সময় পেয়েছেন, একটু পানি খেয়ে নেন। পানি খাওয়া যে একটু সাথে অবশ্যই পানির মধ্যে লবণ বা একটু স্যালাইন স্যালাইন নিয়ে বসতে পারেন। অল্প অল্প করে স্যালাইন খেলেন, আবার গণহারে স্যালাইন খেলেন না, পানি রক্ত হয়ে যাবে, রক্ত পানি হয়ে যাবে একবারে। অল্প অল্প খেলেও সিপ নিলেন, ছোট ছোট পানি এমন খেলেন। আপনি হচ্ছে ওই যে নাটস বা ড্রাই ফ্রুট যেটা রাখছেন ব্রেক টাইমে খাওয়ার জন্য, সেগুলো আপনি খেলেন। এনার্জি ম্যানেজমেন্টের যেগুলো জিনিসপত্র রাখছেন, এনার্জি ম্যানেজ করেন। তারপর হচ্ছে আপনি বক্স ব্রিদিং করতে পারেন। এটা ইউটিউবে একটু সার্চ করবেন, উইম হফ ব্রিদিং একটা আছে, বক্স ব্রিদিং আছে, এরকম শ্বাস প্রশ্বাসের অনুশীলন আছে, এগুলা করতে পারেন। বক্স ব্রিদিং করেন, মানে আপনার যে স্ট্রেস কাজ করতে করতে হয় না, যে স্ট্রেস লাগে, প্রেশার লাগে, এই প্রেশারটাকে কি করতে হবে, আস্তে আস্তে নামানোর চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে একটু আশপাশে কোনো জায়গা থাকলে শুয়ে পড়া, রিল্যাক্স করা। ওই 5টা মিনিট আপনি কি করবেন, রিল্যাক্স করবেন। রিল্যাক্স করতে বলছি, ঘুমাইতে কিন্তু বলি না, হ্যাঁ। পরে দেখা যাবে রিল্যাক্স করতে ঠেলায় আপনি ঘুমাই গেছেন। ঘুমানো যাবে না, রিল্যাক্স করতে হবে। একবারে সুন্দর করে শুয়ে থাকবেন, শুয়ে একবারে সোজা হয়ে শুয়ে থাকবেন, রিল্যাক্স করবেন। তো কি বলবেন মোটামুটি? হুম হুম, টাকা আছে। টাকা, আমার টাকা আছে, টাকা উড়ানোর জন্য টাকা নেই, ওগুলো হচ্ছে অন্য জিনিসের জন্য টাকা আছে। তো এগুলো অযথা জিনিস আমার খরচ করতে পছন্দ না। কিনে ফেলবো হয়তো একটা সময় পরে, বাট এখন কিনবো না। তো আমরা কি করবো, ব্রিদিং টেকনিক গুলো ফলো করবো এবং হচ্ছে শুয়ে থাকবো। তাহলে আমার ব্রেক টাইমটাকে কি করা হলো, একদম পারফেক্টলি করা হলো, শেষ করা হলো। এই যে আমরা যত কিছু করতেছি এগুলো শেষ করার পরে এটাকে একটা ক্লোজিং দিতে হয়। ক্লোজিং নিয়ে হচ্ছে আমাদের লাস্ট ক্লাসটা থাকবে। লাস্ট ক্লাসে আমি ক্লোজিং নিয়েও কথা বলবো। ক্লোজিং খুবই অল্প সময়ের একটা জিনিস, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বাট এর বাইরে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, ওই যে আপনার ডিফিউশন টেকনিক নিয়ে, নামটা ছিল হচ্ছে কগনিটিভ ডিফিউশন, মোটিভেশন ডিফিউশন। মোটিভেশন কিভাবে ধরে রাখতে হয় এই বিষয়ে একটা ক্লাস নিব, কথা বলে দেন আমরা ক্লোজিং করবো, ওকে? আচ্ছা, আজকে আসতেছি যে আমরা এই যে এখান থেকে একটা জিনিস দেখেন, আমি বলছিলাম যে এখানে আমরা কি করি, এখান থেকে আমাদের অ্যারাউজাল হয় যে আমরা আস্তে আস্তে টপ পারফরমেন্সে যাই। এখানে আমরা টিপি বা টপ পারফরমেন্সের মধ্যে ঢুকি, এবং এখান থেকে আস্তে আস্তে কি হয়, আমাদের স্ট্রেস কাজ করে। স্ট্রেস কাজ করতে করতে আমরা কি করি, ব্রেকিং পিরিয়ডে চলে যাই। এই যে স্ট্রেস যে কাজ করে আমাদের, যদি আমাদের কাজের ডিপ ওয়ার্কের আগে স্ট্রেস কাজ করতেছে, বা বসতে গেলে অনেক স্ট্রেস কাজ করতেছে, এই জিনিসপত্রগুলোকে আমরা আসলে কিভাবে মেনটেন করতে পারি, এই স্ট্রেসকে আমরা আসলে কিভাবে মেনটেন করতে পারি। আমাদের পারফরমেন্স কিন্তু ক্লোজ হয়ে গেছে, পারফরমেন্সের মধ্যে আমাদের আর কিছু নাই। তা আমাদের কি করতে হয়, যখন আমরা কাজ করব স্ট্রেস গুলাকে ম্যানেজ করতে হবে। কারণ আমি বারবারই বলছি ফার্স্টের ইয়া থেকেই, স্ট্রেস যদি ম্যানেজ করতে আপনি না পারেন, তাহলে আপনার পক্ষে লং টার্মে ডিপ ওয়ার্ক করা পসিবল হবে না, আপনি ফোকাস ধরে রাখতে পারবেন না। আপনার মাথায় যদি অনেক প্রেশার থাকে, অনেক কিছু থাকে, অনেক চিন্তা থাকে, অনেক দুশ্চিন্তা কষ্ট থাকে, তাহলে আপনি কখনো ডিপ ওয়ার্কে কাজ আউটপুট বের করতে পারবেন না। কারণ আপনার মাথায় বারবার 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 ওই জিনিসপত্রগুলো চলে আসবে। এই স্ট্রেস গুলোকে আমরা ম্যানেজ করব কিভাবে, এই ম্যানেজ করার জন্য অনেক রুলস, অনেকগুলো সিস্টেম আছে। স্টপ টেকনিক আছে, একটা হচ্ছে স্টপ টেকনিক, অলরেডি বলছি। ওই যে স্টপ, থেমে যাওয়া, আপনার মাথায় অনেক কিছু আসতেছে, থামেন। আপনি হচ্ছে কি করেন, টেক আ ডিপ ব্রেথ, অবজার্ভ করেন নিজের বডিটাকে, হ্যাঁ আমি কি অবস্থায় আছি, আমি কাজ করতে পারবো কিনা। তারপর হচ্ছে প্রসিড করা কাজের জন্য। স্টপ টেকনিক ফলো করতে পারেন আপনি। এরকম এছাড়া একটু গুগলে সার্চ করতে পারেন বা ইউটিউবে সার্চ করতে পারেন, অ্যাক্টিভ রিকলিং, মেমোরি টেকনিক, SQ3R, এরকম অনেকগুলো জিনিসপত্র আছে। এগুলো একটু সার্চ করেন যে হচ্ছে আমাদের এই স্ট্রেস ম্যানেজমেন্ট বা আমি ফোকাস ধরে রাখার জন্য কি ধরনের টেকনিক আছে, এগুলো নিয়ে সার্চ করলে অনেকগুলো জিনিসপত্র পাবেন। এত কিছু তো আসলে এক ক্লাসে বলা পসিবল না, অলরেডি আমাদের 11টা বেজে গেছে। তা আমি আর এত ডিটেলসে যেতে পারবো না। বাট এইগুলো নিয়ে একটু নিজেরা ঘাটাঘাটি করেন যে আসলে স্ট্রেস ম্যানেজমেন্ট, মোটিভেশন ধরে রাখার জন্য কি কি জিনিসপত্র করা যায়। কগনিটিভ ডিফিউশন নামে একটা জিনিস আছে, ওইটা ফলো করতে পারেন। যদিও কগনিটিভ ডেফিনেশনে আমি লাস্ট ক্লাসে কথা বলবো, আজকে কথা বলবো হচ্ছে অ্যাকসেপ্ট নিয়ে। অ্যাকসেপ্টস কি? অ্যাকসেপ্টস হচ্ছে একটা অ্যাক্রোনিম, ACCEPTS। যদি এভাবে আসি, এ দিয়ে হচ্ছে অ্যাক্টিভিটিস, লিখে রাখি। এ দিয়ে হচ্ছে অ্যাক্টিভিটিস, সি দিয়ে হচ্ছে কন্ট্রিবিউটিং, আরে ছোট হচ্ছে, সি দিয়ে হচ্ছে কম্পারিজন, ই দিয়ে হচ্ছে ইমোশন, পি দিয়ে হচ্ছে পুশিং অ্যাওয়ে, টি দিয়ে হচ্ছে থটস, এস দিয়ে হচ্ছে সেন্সেশন। আচ্ছা, এই অ্যাকসেপ্ট স্ট্র্যাটেজি নিয়ে ইউটিউবে অসংখ্য পরিমাণ ভিডিও আছে, আমি যার ইয়াগুলা ফলো করি তারও ভিডিও আছে। আলটিমেটলি ওই ভিডিওর উপরে আমি হচ্ছে বেস করে কথা বলতেছি। ধরেন আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস কাজ করতেছে বা আপনি আসলে ফোকাস করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আসলে এই কয়েকটা, এই 7টা রুলস, 7টা টেকনিক, এই 7টা টেকনিককে একসাথে বলা হয় অ্যাকসেপ্ট টেকনিক। এই 7টা টেকনিক আপনি ফলো করতে পারেন।
সাতটার সাতটাই ফলো করতে হবে ব্যাপারটা এরকম না। সাতটার যে কটা আপনার টেকনিক ফলো করতে মন চাচ্ছে সেই কটা আপনি টেকনিক ফলো করতে পারেন আপনার স্ট্রেস কাজ করার সময়। ধরুন আপনি এখন এক্সাম দিতে যাবেন, আপনার প্রচুর স্ট্রেস কাজ করতে, অস্থির লাগতেছে, আরে আমি হাত পা ঘামতেছে, আমি এখন পরীক্ষা কেমনে কি করবো, আপনার ইন্টারভিউ আছে একটু পরে, আপনি এখন প্রচুর স্ট্রেসে আছেন, আপনি কি করবেন, এই জিনিসপত্রগুলোকে কিভাবে আপনি মেনটেন করবেন? প্রথম জিনিস টেকনিক যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আপনার কি করতে হবে, ধরেন আপনি বসে আছেন, আপনার খুব স্ট্রেস কাজ করতেছে, আমি কি করবো মাথা কাজ করতেছে না, আপনি কি করেন, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, উঠেন, আপনি হাঁটাচলা করেন, আপনি একটু ব্যায়াম করেন, আপনি হচ্ছে যদি কিছু এটা আহ, অন্য কাজ করতে থাকেন, আপনি হচ্ছে ধরেন এটা কি বলা যাবে, ধরেন এক সেকেন্ড আমি উদাহরণ দেখে নিই একটা দিকে। আহ, ধরেন আপনি উঠে একটা কি করলেন, ঘর গুছানো শুরু করলেন। আমি কি করি, ইউজুয়ালি ঘরই গুছাই, আমি ধরুন উঠি, ধরুন আমার কিছু ভালো লাগতেছে না, আমি উঠে ধরুন ঘরটা ঝাড়ু দিলাম, আমি খাটটা গুছাইলাম, আমি বালিশগুলো গুছাইলাম, আমার বাচ্চা কি করতেছে দেখতেছে, আমি বাচ্চাকে একটু সোজা করে দিলাম, আমাদের ও যদি আঁকুটুকু করে থাকে বসে টসে করি, আমার যদি কোনো কাজ বাকি থাকে সেটা করি, মানে কিছু একটা কাজে ব্যস্ত থাকি, মানে কোনো একটা কাজ করি, ওই রাইট অ্যাট দ্য মোমেন্ট আমি যেখানে আসি ওইখানে যদি বসে থাকেন, দেখবেন আপনার হচ্ছে ওই স্ট্রেস বা হচ্ছে যে প্যারাটা লাগতেছে ওইটা চলে যাবে না। তা আপনার কোনো একটা অ্যাক্টিভিটিস করতে হবে, নগদে উঠে কোনো একটা কাজ করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কি বলছে, ধরেন আপনার কোনো রাগ উঠতেছে, প্রচুর রাগ উঠতেছে, তখন কি বলছে, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থা পরিবর্তন করে কি করো, দাঁড়ায় থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো। এটা কিন্তু আমাদের নবীজি বলছে, জানেন কিনা আমি জানি না। নবীজি বলছেন যে হচ্ছে যদি তোমার প্রচুর রাগ হয় তাহলে তুমি দাঁড়ায় থাকলে কি করো, বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো, মানে যে অবস্থায় সেই অবস্থা কি করতে, পরিবর্তন করতে। সেই অ্যাক্টিভিটিস হচ্ছে এই অ্যাক্টিভিটিসের কথা বলছি, যে আপনার কি করা, কোনো একটা অ্যাক্টিভিটিসের মধ্যে চলে যাওয়া। আচ্ছা, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আরেকটা টেকনিক হলো কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউটিং কি, ধরেন কোন একজন কোন একটা জায়গায় কন্ট্রিবিউট করা, কিছু একটা করতেন কাউকে ধরেন আপনি একটা আপনার কোনো আত্মীয়কে ফোন দিলেন, কি অবস্থা কেমন আছো, তার সাথে কথা বলতেছেন, তার সাথে কথা বলে কন্ট্রিবিউট করলেন তার সাথে, তার কোনো একটা প্রবলেম হইতেছে, কোনো একটা দান করলেন, কারো কারো জীবনে কোনো একটা পরিবর্তন করার চেষ্টা করলেন, কিছু একটা করার চেষ্টা করলেন, কারো জায়গায় একটা কন্ট্রিবিউট করার ট্রাই করলেন। এই কন্ট্রিবিউটিং করলে কি হয়, আমাদের দেখবেন একটু ভালো লাগা কাজ করে, যে ভালো লাগলো, একটা দান করেন কাউকে 10 টাকা, আপনি একটু কাউকে হেল্প করেন, কোনো একটা কাজে হেল্প করেন, এই যে কন্ট্রিবিউশনটা করতেছেন, এই কন্ট্রিবিউশন করলে কি হয়, আপনার ভালো লাগা কাজ করে। দেখতেছেন ছেলে একটা প্রবলেম ফেস করতে, ওর একটু হেল্প করেন, ওয়াইফ একটা প্রবলেম ফেস করতে, তার একটু হেল্প করেন, ভাই এটা প্রবলেম, মানে কোনো একটা কাউকে যা কি করা, সোজা হিসাব হচ্ছে কন্ট্রিবিউশন করা। কন্ট্রিবিউটিং হচ্ছে আলটিমেটলি ইসলামিক পার্সপেক্টিভ থেকেও কি করা, যে আমি যে অবস্থায় আছি কাউকে একটা কি করা, কন্ট্রিবিউট করলে আপনার ব্রেইন আপনার খারাপ লাগা থেকে কি করবে, নিজেকে দূরে সরা নিয়ে আসবে। এরপর হচ্ছে কম্প্যারিজন করা। সে থার্ড টেকনিক হচ্ছে কম্পারিজন। কম্পারিজন কি, কম্পারিজন হচ্ছে এখন বলতে পারেন স্যার কম্পারিজন করে আবার মানুষের ভালো লাগে কিভাবে, মানে আরেকজনের থেকে আমি ভালো আছি, এটা কম্পারিজন কেমনে হইলো? হ্যাঁ, এটা কম্পারিজন হয়, কিন্তু এটা এই কম্পারিজন মানে আপনি আপনার উপরের লোকের সাথে কম্পারিজন করবেন, ব্যাপারটা এরকম না। এই কম্পারিজন হবে হচ্ছে আপনার নিজের থেকে খারাপ অবস্থা থাকবে যারা, আমি সবসময় নিজেকে এই জিনিস চিন্তা করি, আমি বিশেষ করে আমি আমার দুই ধরনের কম্পারিজন হয়, এক হচ্ছে একটা মানুষের সাথে, অন্য মানুষের সাথে, আর একটা হচ্ছে টাইম কম্পারিজন করা। আমি বেশিরভাগ ক্ষেত্রে টাইম কম্পারিজন করি, আমি আগে কোন অবস্থায় ছিলাম, আমি খুব আমি প্রায় প্রতি মাসেই মানে এরকম 10-12 বার নিজের হচ্ছে রিমাইন্ডার দেই যে তুমি মুসা কই ছিলা। আমি আগে গার্মেন্টসে কাজ করতাম, গার্মেন্টস বলতে হচ্ছে আমি মার্চেন্ডাইজিং এ ছিলাম, আমি অনেক কষ্ট করতাম, সকাল 8টা বাজে উঠতাম, 7:30 বাজে উঠতাম, উঠা হচ্ছে 8টা বাজে ঘর থেকে বেরোতাম, আমার ক্লাসে প্রায় বলি আমি সকাল 8টা বাজে উঠতাম, অফিসে যাইতাম, অফিসে যাইতে 10টা বাজে ক্লাসে ঢুকতাম, সরি অফিসে ঢুকতাম, অফিসে 10টা থেকে আমার 6টা পর্যন্ত অফিস টাইম, অফিস টাইম 6টা শেষ করার পর আবার রাত 8টা 9টা পর্যন্ত অফিসে থাকতে হইতো, অফিস থেকে বের হয়ে বাসায় আস্তে আস্তে 10:30 11টা 12টা বাজতো, মাঝে মাঝে আরো বেশিও বাজতো। সেই মানুষ এই গরু খাটনি করার পরে বেতন পাইতাম হচ্ছে প্রথমে 30, এর মধ্যে কাটাকাটি করার পর কয় থাকতো আল্লাহ মাহমুদ জানে, এরপর পাইতাম 40। এই যে ইনকাম, ইনকামের যে এত কষ্ট, যে পরিমাণ স্ট্রেস, যে পরিমাণ প্রেশারের থ্রুতে আমি গেছি, সেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর 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 শুকুর, শুকুরের কোনো শেষ নাই। এই যে যখন আমি শুকুর বলি, আমার যে কি শান্তি লাগে, তখন আমার প্রচুর কাজের প্রেশার, আমি বলতেছি আল্লাহ এত কষ্ট করতেছি, মাত্র 5,000 টাকা পাবো, এর কেন, কোন দুঃখে? পরে আমি ক্যালকুলেশন করি, এই যে আমার যে সিচুয়েশন গেছে আজ থেকে 5 4 5 বছর আগে, আমি সেই সিচুয়েশন থাকার পরে এখন যে সিচুয়েশনে আছি, সেটাকে আমার জন্য শুকুরের জন্য না, শুকুর আলহামদুলিল্লাহ অটো মুখ থেকে আসে, এটা অটো মুখ থেকে আসে, যে আমার শুকুর আলহামদুলিল্লাহ, এই যে স্ট্রেস রিলিজ হয়, তখন বিশ্বাস করেন আর কোনো প্রেশারই লাগে না। আমার মনে হয় ও তো বহুত দুঃখ কষ্ট সুখে আছে, আমি এত সুখ তো আমার সহ্যই করার কথা, এই সুখ আমার নেয়ারই কথা না। সেই শুকুর আলহামদুলিল্লাহ চিন্তা করলে আমার স্ট্রেস মানে সেকেন্ডের মধ্যে একবার নাই হয়ে যায়, কোনো স্ট্রেস থাকে না। তা আপনি টাইম কম্পারিজন করেন, আপনি আগে কি ছিলেন আজ থেকে 5 বছর আগে, 5 বছর পরে আপনি এখন কই আছেন, এতে কি কিছুটা পরিবর্তন হইলেও হয়েছে?
আপনি আগে কথা বলতে পারতেন না, আপনি এখন কথা বলতে পারেন। এই যে সুখ, এই যে আপনার কষ্টের জায়গায় আপনি অনেক কষ্ট করতেন, এখন আগে থেকে একটু বেটার আছেন। এই যে সুখ, আপনার সন্তান ছিল না, এখন আপনার সন্তান আছে। এই যে সুখ, এই ছোটখাটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সুখ দিছে, এই সুখগুলাকে অ্যাকসেপ্ট করেন ভাই। আমরা এই সুখগুলাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা আসলে এত বেশি সুখে আছি, আমরা ভুলা যাই যে আমরা কই ছিলাম। তো এই জিনিসটা যত বেশি নিজেকে রিমাইন্ডার দিতে পারবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার মাথা ঠান্ডা করে ফেলবে, একদম স্ট্রেস থাকবে না। এবং আরেকটা জিনিস করবেন, আমি মাঝে মাঝে এরকম হয়, বিশেষ করে যখন আমি হাসপাতালে যাই, আমার শরীর একদম কাঁপে, মানে আমি ঠান্ডা হয়ে যায় আমার শরীর ভয়ে। এই কয়দিন আগে ঢাকা মেডিকেলে আমার বউকে নিয়ে গেছি, ওখানে যাওয়ার পর আমি যখন মানুষজনকে দেখতেছি, একজনের ব্রেন টিউমার হয়ে আছে, মেইনটা ফুলে আছে, আইসিইউর সামনে মানুষজন পড়ে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াইতেছে, বাচ্চা কান্না করতেছে, মানুষের হাত নাই পা নাই। সুবহান আল্লাহ, আল্লাহ কাছে কত যে শুকর, আলহামদুলিল্লাহ আছে, কত সুখে আছি। আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে, শরীর সুন্দর সুস্থভাবে চলে, আমার ব্রেইন কাজ করতেছে, আমার সবকিছু কাজ করতে, আমি সুখে সংসার আছে আলহামদুলিল্লাহ। আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, সংসার শান্তিতে আছে। এর থেকে সুখ আর কি হইতে পারে? শুক্র আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট কিছু করে তো খাইতে পারবো। আল্লাহ মাফ করুক, আজকে যদি ডিজিটাল মার্কেটিং বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, তা কি না খায় মারা যাবো? ডেফিনেটলি না, কিছু না কিছু করতে পারবো, কারণ আল্লাহ তো শরীর দিছে। কিছু না কিছু করে তো খাইতে পারবো। আল্লাহ কাছে দোয়া করি, শুকুর আলহামদুলিল্লাহ, তখন অটো মুখ থেকে কি হয়? শুকুর বের হয়। একটা মানুষের দেখি চেহারা কালো হয়ে আছে, এক পাশ পুড়ে গেছে, একটা বাচ্চার দেখলাম তখন, বাচ্চাটার এই পাশটা পুরো পুড়ে গেছে, তখন মন থেকে শুকুর আছে, আল্লাহ কত ভালো আছি, কত সুখে আছে আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলাকে আপনারা আসলে অনেক বেশি অ্যাভয়েড করেন। তাই দয়া করে কম্পারিজন করবেন, বেশি বেশি কম্পারিজন করবেন আপনার থেকে খারাপ অবস্থায় যারা আছে, আপনার সময়ের কম্পারিজন করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি, অনেক শান্তি লাগবে, অনেক। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইমোশনের ব্যাপারে। ইমোশন জিনিসটা কি? ইমোশন হচ্ছে আপনার, ধরেন এই মুহূর্তে আপনি খুব খারাপ লাগতেছে, আপনার আপনার এই মুহূর্তে খুবই খারাপ লাগতেছে, আপনি কোনো একটা খারাপ কিছু আপনার সাথে হয়েছে, বউর সাথে ঝগড়া লাগছে, বা বাবার সাথে ঝগড়া লাগছে, মায়ের সাথে ঝগড়া লাগছে, বন্ধুর সাথে খারাপ ঝগড়া লাগছে। এই যে খারাপ মোমেন্টে আপনার নেগেটিভ ইমোশনটা কি করতে হবে? পজিটিভ ইমোশনে কনভার্ট করার চেষ্টা করতে হবে। আমি জানি এটা কঠিন, তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নেগেটিভ ইমোশন অন দ্য স্পট বন্ধ করার চেষ্টা করেন। আপনি ওই মুহূর্তে আপনার লাইফে ভালো কিছু হওয়ার সময় বা মোমেন্টটাকে নিয়ে একটু চিন্তা করেন, যে আপনার লাইফে ভালো কি হয়েছিল। আমার যেমন বেবি হয়েছে, আমার খুব ভালো একটা মোমেন্ট, আমি চিন্তা করি আমার খুব ভালো লাগে। আমার বিয়ে হয়েছে, এটা আমার জন্য অনেক ভালো মোমেন্ট, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমার জন্য বিয়ে অনেক বড় একটা জিনিস, বড় কিছু। আমি কন্টিনিউসলি বিয়া 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 করতাম, তো আমার জন্য বিয়ে অনেক ভালো একটা মোমেন্ট। আমার এই মোমেন্টগুলো চিন্তা করি, চিন্তা করলে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার ছেলের হাসি, আমার মেয়ের হাসি, তারা যে হচ্ছে, এই যে আমার মেয়ের ছেলে এত পাকনা হয়েছে একটা ছেলে, এই চিন্তা করি আমার খুব ভালো লাগে। যখনই খারাপ ইমোশন বা মোমেন্ট আসবে, ওই সময় ঠান্ডা মাথায় চিন্তা হয়। এটা অনেক কঠিন, সব সময় পারবেন না, বাট এটা চেষ্টা করা। টেকনিক তো অনেকগুলো, বলতে 7টা টেকনিক, আমরা 1 2 3 4 নাম্বার টেকনিকে আসি। এই টেকনিকগুলা ফলো করতে হবে, যেইটা আপনার ক্ষেত্রে যেই মুহূর্তে কাজে লাগে। জাস্ট মাথায় রাখবেন এক্সেপ্টসে কি কি ছিল। এরপর হচ্ছে পুশিং অ্যাওয়ে। পুশিং অ্যাওয়ে কাইন্ড অফ ইমোশনের মতো। পুশিং অ্যাওয়ে কি জিনিস, আমি এটা কি করি পার্টিকুলারলি বলি, আগে পুশিং অ্যাওয়ে জিনিসটা কি সেটা বলি, তারপর আমি আসতেছি। পুশিং অ্যাওয়ে হচ্ছে আপনি যেই মোমেন্টে আছেন, যেই মানে ফিলিংসটা আপনি হইতেছে, সেই ফিলিংসটাকে কি করা? সরায় দেওয়া। সরায় দেওয়া মানে, আমি এখন এটা নিয়ে চিন্তাই করবো না। মানে আমার খারাপ লাগতেছে যে আমার গতকালকে প্রচুর লস হয়েছে, কথার কথা। আমার খারাপ লাগতেছে আজকে হচ্ছে মাসের কয় তারিখ? 8 তারিখ, আমি এখনো 7 দিনের মধ্যে এক্সট্রা কোনো ইনকাম করি নাই। আমার এই 7 দিনের মধ্যে ক্লায়েন্ট বেসড কোনো ইনকাম হয় নাই এই মাসে, যেটা আমি আমার ডিরেক্টলি বলতেছি আপনাদেরকে। আমার 7 দিনের মধ্যে এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট বেসড ইনকাম হয় নাই। যারা আমার ফিজিক্যাল ক্লাস করেন, তারা আমাকে ভালো মতো চিনেন, যে আমি কতটা মানে যে এইগুলোতে ফোকাস করি, যে আমার প্রতি দিন বাই দিন হিসাব করি, যে আমার সামনে রোজ কোরবানি আসতেছে। টাকা নেই যে ব্যাপারটা, এরকম না আছে আলহামদুলিল্লাহ, বাট হচ্ছে ওই যে একটা ইনকাম করার টার্গেট, যেটা টার্গেট ফিল আপ হয়নি এই 7 8 দিনের মধ্যে, আমার টার্গেট কিছুই হয় নাই। তার মানে আমি কোথাও না কোথাও ল্যাকিং করছি, আমার টার্গেট ফিল আপ হয় নাই। আমার কাজ যেগুলো আমি প্ল্যান করছিলাম, একটাও আমি ঠিক মতো কোর্সগুলো ঢুকতে পারি নাই, কোর্সগুলো ক্লাসগুলো করতে পারি নাই, আমি প্র্যাকটিস করতে পারি নাই। এগুলো আমার সব নেগেটিভ ইমোশন না? এই নেগেটিভ ইমোশন আমার কাজের সময় আসতেছে মাথায়, আমি কি করছি? এটাকে পুষাবে চিন্তা করছি, না দূর, আমি আর চিন্তা করবো না। আমি এটা নিয়ে চিন্তা করবো সন্ধ্যা 6টার পরে, আমি এটা নিয়ে চিন্তা করবো কালকে সকালে। এই যে চিন্তাটা কি করা, একটা বাক্সের মধ্যে ভরে রেখে সাইড করে ফেলা। এটার কিছু ওয়ে আছে, আপনি চাইলে নিজেই মান চিন্তা করেন যে আমি এখন নিয়ে চিন্তা করবো না, আমি পরে চিন্তা করবো। এটা একটা ওয়ে। আমি আবার জিনিসপত্রগুলো কি করি, কাগজে উঠাই, মানে আমার নোটে থাকে যে আমি এগুলো এগুলো করবো বা এগুলো এগুলো আছে। আমি যে জিনিসটা নিয়ে বেশি প্যারা খাইতেছি, সেটা কি করি, নোট থেকে কাটি। আমি ফিজিক্যাল ক্লাসে বলছিলাম একবার, আমি নোট থেকে কাটি, কেটে কি করি, পরের পেজে পাঠাই দিই। এই পেজে থাকবেই না, মানে পেজে দেখবোই না আমি, গিজি 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 করে একবারে কেটে ফেলে আমি পরের পেজে করবো। একটা টেকনিক আমি ইউটিউবে দেখছিলাম, যে কি করে একজন, তার যে নেগেটিভ ইমোশনটা আছে, ধরেন এটা নিয়ে প্যারা খাইতে, সেটা আমি লেখে, লেখে একটা বক্স আছে, বক্সের মধ্যে ঢুকায়, বক্সটা কি করে মেলা মারে, খাটের নিচে মেলা মারে। কি করে? 6টা বাজে বের করো। এটা ব্রেন রে নিজের বোঝান। আপনি বলতে পারেন এটা কেমন বলদামার্কা কাজ? এটা করে আপনার ব্রেন যে কত বলদামার্কা কাজ করে আপনার চিন্তার বাইরে। আপনি এটা বক্সের মধ্যে লিখেন, এটা ব্যাকেট করেন, নিচে ফেলা দেন, ঠিক আছে, 6টার পরে চিন্তা করুন না।
এটা নিয়ে কালকে চিন্তা করবো, আজকে চিন্তা করে লাভ নেই। কারণ দিন শেষে একই কথা, চিন্তা করে কি পরিবর্তন হয়? আপনি চিন্তা করতেছেন আরে পুরো দিনে শেষ হয়ে গেল, এটা কি লাভ হয়েছে কোনো? চিন্তা করে খালি খারাপই লাগে, ইমোশনে কাজ করে, এছাড়া কোনো কাজ হয় না। দেখবেন আরো উল্টা হইতেছে, যাও কাজ করার কথা ছিল সেও কাজ করতে পারবেন না, ফোকাস হারাই ফেলবেন পুরোপুরি। তো এটা পুশিং অ্যাওয়ে। আমি আবারও বলতেছি, এর মানে এই না যে আমি এগুলো প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফলো করি, আমি চেষ্টা করি। এটা আপনারও চেষ্টা করতে হবে, এটা এমন হবে না আপনি করে ফেলতে পারবেন। আমি বারবার একটা উদাহরণ আমি ফেসবুকে পোস্ট করছি, এটা পড়েন। আমি বলছি অভ্যাসে পরিণত করতে হবে, অ্যাকসেপ্টটা আপনার অভ্যাসে নিয়ে আসতে হবে, যে আপনি যখন এই প্যারাগুলো পড়তেছেন তখন যাতে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। পারবেন না, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, কোনটা কাজে লাগে টেকনিকটা। লাস্ট দুইটা টেকনিক, থটস। থটস ব্যাপারটা আসলে, ব্যাপারটা কেমন থটস এর ব্যাপারটা হচ্ছে, ধরেন থটস হচ্ছে, একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন আপনি চিন্তা করতেছেন, এখন আপনার খুব প্রেশার লাগতেছে বা এনজাইটি আসতেছে, আপনি 70 থেকে উল্টা গণা শুরু করেন। 70, 69, 68, 67, 66, 65। আমি যাইতেছি না 0 পর্যন্ত, ভয় পেন না। বাট এমনি 70 থেকে উল্টা গণা শুরু করেন, 100 থেকে উল্টা গণা শুরু করেন। এটাকে বলে ওয়ারি পোস্ট কনমেন্ট। এটা আমি লিখে দিই, এটা একটু নিজে ঘাটাঘাটি করেন, সার্চ করেন। এটাকে বলা হচ্ছে হলো ওয়ারি পোস্ট। এটা নিয়ে একটু সার্চ করেন যে ওয়ারি পোস্ট মানে কি জিনিস, এটা নিয়ে ইউটিউবে সার্চ করলে বা অনেক কিছু পাবেন। যে আপনার ওয়ারি যেটা আছে এটাকে পোস্ট করেন কিভাবে করে, পোস্টপোন করি না আমরা, পরে চিন্তা করবো, এই টাইপের। পুশিং অ্যাওয়ে টাইপের থটস, ইমোশন আর হচ্ছে পুশিং অ্যাওয়ে অলমোস্ট কাছাকাছি। আর থটস এর ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেনটাকে সামহাও কি করা, অন্য কিছুতে চিন্তা নিয়ে যাওয়া, অন্য কোনোভাবে ব্যস্ত রাখা। আপনি যে 70 থেকে গণা শুরু করলেন, আপনি অন্য কিছু নিয়ে একটা হিসাব করা শুরু করলেন, মাথায় একটা নামতা করা শুরু করেন। ওই যে থাকে না ওই যে চার কয়ের নামতা, বা ক ক ক, কয়েক ক ক, ক দুগুণে ক ক, তিন কয় ক ক ক, তিন চার কয় কি ক ক ক ক। এরকম করতে 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 কি হয় যে আমাদের র্যাক দেওয়ার সময় হচ্ছে বড় ভাইরা এরকম করতো। তো কি বলতো, তুই মুরগি নামটা বল। তো কিভাবে মুরগি নামটা বলবো, বল 50 পর্যন্ত বল। কেমনে, মুরগি একে মুরগি, মুরগি দুয়ে মুরগি মুরগি, মুরগি তিনে মুরগি মুরগি মুরগি, চার মুরগিতে হচ্ছে মুরগি মুরগি মুরগি, এরকম করে নিজের কি করা, সামহাও থটসটাকে হচ্ছে ব্যস্ত রাখা। এরকম উল্টা হিসাব করতে পারেন বা থটস করতে পারেন, দেখবেন হচ্ছে ফোকাস হারায় ফেলছে। আচ্ছা, লাস্ট যেটা টেকনিক সেটা হচ্ছে সেন্সেশন। সেন্সেশন মানে কি, আপনার এখন প্রচুর এনজাইটি কাজ করতেছে, প্রচুর প্রেশার কাজ করতেছে, সোজা যান, ফ্রিজ খোলেন, একটা বরফ বের করেন, বরফটা লাগা কি করেন, মুখের মধ্যে দেন। দেখবেন হচ্ছে সেন্সেশনের ঠেলায়, মানে বরফের ঠেলায় আপনার কি হয়েছে, ওই যে প্রেশার লাগতেছে, এনজাইটি লাগছিল, চলে গেছে। এটা একটা ইসলামিক ইয়ে হচ্ছে অজু করা। আপনি কি করেন, মুখে একটু পানি দেন, অজু করেন, ঠান্ডা হন, নামাজ পড়েন, ব্রেন মাথাটাকে হচ্ছে সেজদা দেন। সেজদা দিলে দেখবেন হচ্ছে ব্রেন থেকে আস্তে কি হয়ে যাচ্ছে, আপনার ইয়াটা নেমে যাইতেছে। সেন্সেশন দেওয়া মানে আপনার বডিকে সামহাও কোনো একটা ঠান্ডা, মানে একটা আচমকা ইয়া দেওয়া। মানে আপনি এরকম ভাবে, ধর কেউ কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, দেখেন বাচ্চাটা হচ্ছে একটা ঠান্ডা লাগাই দেন, হঠাৎ করে কান্না থেমে যাবে, কি রে, কি হলো। ও তো ঠান্ডা ঠেলাই বুঝতেছে না ওর কি করা উচিত এই মুহূর্তে। তো কাইন্ড অফ নিজেকে এই জিনিসটা করা, সেন্সেশন কি করা, প্রেশার লাগতেছে, অনেক বিরক্ত লাগছে, মুখে পানি দেন। আমি প্রায় করি হচ্ছে গোসল করি, আমি মানে দিনে 7-8 বার গোসল করি মাঝে মাঝে। আমার বেশি প্যারা লাগলে আমি কি করি, গোসল করতেই থাকি, একটু গোসল করতেই থাকি, গোসল করতেই থাকি, গোসলে যাই, গোসলে দাঁড়া থেকে ইয়াটা ছাড়ি, ছাইরা হচ্ছে পানি পড়তে থাকে আর চিন্তা করতে থাকে, আরে কি করা যায়, ভালো লাগতেছে না। তারপর ঠান্ডা গোসল করতে 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 প্রেশার আস্তে আস্তে কি হয়ে যায়, নেমে যায়। সেন্সেশন তো আবার, আমি কাঁপুনি উঠে আমার শরীরে, ঠান্ডা কাঁপে গোসল করতে করতে করতে, তখন আমার শীতে শীত করা শুরু করে। আমাদের আবার পানি হচ্ছে মাটির নিচের পানি, আমরা নিচে থেকে উঠাই। তো মাটির নিচের পানি উঠালে কি হয়, এমনিই ঠান্ডা হয়, ঠান্ডা ঠাইলে হচ্ছে আমার অটোমেটিক কি হয়ে যায়, প্রেশারটা রিলিজ হয়। তো এইটা একটা, এগুলো হচ্ছে আপনি একটা স্ট্যাক হিসেবে ফলো করতে পারেন। স্ট্যাক কি, আপনি একটা মিটিং এ ঢুকবেন, মিটিং এ ঢুকার আগে আপনার প্রচুর স্ট্রেস ফিল করতেছেন, প্রথম কাজ হচ্ছে আপনি সেন্সেশন নেন। মানে প্রথমে মুখটা পানি দিয়ে ধোন, ধোয়ার পরে আপনি কি করেন, কোনো একটা অ্যাক্টিভিটিস করেন, একটু হাঁটাচলা করেন, একটু কিছু একটা করেন। আপনি কাউকে একটু কন্ট্রিবিউট করেন, কারো একটা ফোন দেন, কি অবস্থা বন্ধু, তোর কেমন চলতেছে, কন্ট্রিবিউট করেন। কম্পারিজন করেন, আচ্ছা হ্যাঁ আমার, মানে জিনিসগুলো এমন না যে একটা একটা করতে হবে, বা সবও চাইলে করতে পারেন। প্রথমে সেন্সেশন করেন, আপনার ইয়া থেকে কাটুক। তারপর আপনি কোনো একটা অ্যাক্টিভিটিস করেন, অ্যাক্টিভিটিস করার পর আপনি কন্ট্রিবিউট করেন, কোনো একটা দান করেন, 10 টাকা দান করেন, কাউকে ফোন দেন, কারো হেল্প লাগলে, আশপাশে হেল্প লাগলে হেল্প করেন। তারপর কম্পারিজন করেন, যে আমি এখন কই ছিলাম বা কি আসে সেগুলো নিয়ে চিন্তা করেন। তারপর নিজেকে কি করেন, পুশ অ্যাওয়ে করেন, থটস ঢুকান, 70 থেকে উল্টা গোনা শুরু করেন। এইগুলাকে মিক্সচার করে যতক্ষণ পর্যন্ত আপনার মাথা থেকে প্রেশার বা এনজাইটি যাচ্ছে না, এটা করেন। তারপর অ্যাক্টিভেশন রিচুয়াল ফলো করেন, তারপর টাইম বক্সিং স্ট্র্যাটেজি ফলো করেন, তারপর ডিপ ওয়ার্ক করেন ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করেন। এই যে আমি যে কথা বলতে, এগুলো একটাও মোটিভেশন না, এগুলো হচ্ছে সব টেকনিক্যাল স্কিল। এগুলো জিনিসপত্র যদি ফলো করে কাজ করতে পারেন, আপনি লিখে রাখেন, আজ থেকে কয় মাস পরেই আপনার রেজাল্ট আসা শুরু করবেন। তবে এটাকে ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি বিটস অলওয়েজ আপনার কি স্কিল। যে অনেক স্কিলফুল লোক, অনেক ভালো পারে, তার মধ্যে কনসিস্টেন্সি নাই।
আমার আজকে এখনো এই সিচুয়েশন থাকার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে আমি কনসিস্টেন্ট। আমার মধ্যে কনসিস্টেন্সি খুবই খারাপ। আমি কনসিস্টেন্ট এখনো হইতে পারিনি, আমি এখনো চেষ্টা করতেছি। কনসিস্টেন্ট যদি আমি হইতে পারতাম, আমি ভালো মতো জানি আমি কোন পজিশনে যাওয়া পসিবল। আমি নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবগত। তবে আমার মধ্যে কনসিস্টেন্সির অবস্থা খুবই খারাপ। কন্টেন্ট বানাবো গত 1 বছর ধরে চিন্তা করতেছি, এখন পর্যন্ত কন্টেন্ট একটাও রেকর্ড করতে পারি না ঠিক মতো। উঙ্গা বুঙ্গা চুঙ্গা কিছু রেকর্ড করছিলাম রোজার মাসে, এরপরে আর রেকর্ড ধরাই হয় না। এই যে কি হয়, এই যে আমার কনসিস্টেন্সি নাই, আমি আজকে বসি ফাড়াই ফেলাই, আগামী 7 দিন খবরই নেই। আজকে ধরুন হচ্ছে একদম নামাজ কালাম করে ফাড়াই ফেলছি, আগামী তারপর 4-5 দিন খবর নাই। ওই যে আমি বলছিলাম নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হবে, এক সময় গিয়ে ফিল হবে আরে আমি আজকে নামাজ পড়িনি, জোহর পড়িনি, আরে আসর পড়িনি। যেমন আজকে এশার পড়িনি, আমার ফিল হচ্ছে আমি এশার পড়িনি। এই জিনিস আমার মধ্যে ছিল না, আমি বছরের পর বছর নামাজ পড়িনি, এমন হয়েছে। আল্লাহ আকবার, কত জঘন্য একটা জিনিস। কিন্তু যখন নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ রিসেন্টলি, তখন আমি কি করি, এই যে অভ্যাসে পরিণত করার চেষ্টা করতেছি, এখনো পুরোপুরি ঢুকতে পারিনি, অভ্যাসে পরিণত করার চেষ্টা করতেছি। কি হয়, আমি নিজেকে আমার এখন মাথায় আসছে যারা আমি এখন শেষ করিনি, নামাজটা পড়িনি, রাতে কোরআন শরীফটা পড়িনি, ক্লোজিং দেইনি, এই যে জিনিসগুলো আসা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আনতে পারবেন ইনশাল্লাহ কাজে দিবে। আজকে আমরা পারফরমেন্স ফেজ এই পর্যন্তই রাখবো, অলরেডি 11টা 16 বেজে গেছে, আমরা আর হচ্ছে ক্লোজ করতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি কি ক্লোজিং সেশন আগামী শুক্রবারে করব। তবে একটা রিকোয়েস্ট থাকবে, লাস্ট ক্লাসেও রিকোয়েস্ট করছিলাম যে আপনারা এই যে আপনাদের স্পেস ব্লকিং ধরেন আপনি করছেন, বাসার কোন জায়গাটা ফিক্স করছেন, আপনি টাইম ব্লকিং করছেন, কোন পলিসিটা ফলো করা প্ল্যান করছেন, বাই মডাল, জার্নালিস্টিক নাকি হচ্ছে আপনার মনাস্টিক। মনাস্টিক পসিবল না, ওটা বাদ। তো জার্নালিস্টিক নাকি মনাস্টিক, বাই মডাল, কোনটা স্ট্র্যাটেজি ফলো করলেন, আপনার স্পেসটাকে কিরকম ভাবে সাজাইছেন, ওইখানে কি কি জিনিসপত্র রাখছেন, হাইড্রেট আপনার হচ্ছে এনার্জি ম্যানেজমেন্টের জন্য কি করতেছেন, রিসোর্স কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন, এগুলো টুকিটাকি নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেন। কন্টেন্ট বানান, ফেসবুকে দেন, আপনি হচ্ছে ইয়াতে দেন, দেওয়ার পর আমাকে মেনশন দিয়েন যাতে আমি আপনারা দেখতে পারি। ফেসবুকে নিজেই পোস্ট করেন, আমার পেজকে মেনশন দিন ওস্তাদ চৌধুরীকে, আমি এখান থেকে দেখবো, কমেন্ট করবো, জানবো। এগুলো না একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয়। অলরেডি যে তালহা জুবাইর যে লাভ রিয়েক্ট দিল, তালহা জুবাইরই শুধুমাত্র লাস্ট 2টা কন্টেন্ট দেখলাম ও শেয়ার করছে, ও তাও হচ্ছে ট্রাই করে। আমি বলছি যে আপনাদের মধ্যে এই যে মানে ইমপ্লিমেন্ট করার ইয়াটা খুবই কম। শিখি অনেক কিছু, দেখি অনেক কিছু, বাট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে আমরা নাই। তো এই যে আপনি অ্যাক্টিভেশন রুলস কোনটা ফলো করতেছেন, অ্যাক্টিভেশন রুলস ফলো করার পর আপনার কোনো কাজে দিছে কিনা, দু একটা ট্রাই করেন না একবার। এগুলো যখন অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবেন, কাইন্ড অফ জিমের মতো। জিমে দেখেন না মানুষজন কি করে, জিম করার পর ছবি তুলে, আমাদের কাছে খারাপ লাগে না, কি রে ভাই এত কয়দিন হয়েছে বডি বানাচ্ছে এখনই জিম ছবি তোলস। এটা খারাপ জিনিস না। ও যে নিজের কনসিস্টেন্ট রাখবে, এই কনসিস্টেন্ট রাখে কিভাবে, ও দেখায় শো অফ করে কনসিস্টেন্ট পায়। ও ছবি তোলে, ওর ভালো লাগে না আমি তো জিমে গেছি আজকে, কালকে জিমে যে আরেকবার ছবি তোলে। এই জিমে ছবি তোলে না, খারাপ তোলা কিছু নাই। আপনার মধ্যে কনসিস্টেন্সি নাই, কনসিস্টেন্সি নিয়ে আসেন। ডায়েট করা সেম জিনিস, যাই করতেছেন সবগুলোর মধ্যে কনসিস্টেন্ট ট্রাই করতে হবে। আরেকটা জিনিস, মাঝখানে যদি ব্রেকও হয়, ধরেন আপনি অনেকদিন নামাজ পড়তেছেন, মাঝখানে শয়তান ধরছে 7 দিন পড়েন নাই, এই 7 দিনে শয়তান আপনার গুতাবে, আর পড়ার দরকার নেই, বাদ দে, এত প্রেশার কিছু নাই। 7 দিন পরেও নিজেকে কি করতে হবে, যা গেছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে। ওই এত শয়তানের বেড়ায় বৈশা 7 দিন গেছে দেখে আর জীবন সব শেষ, ব্যাপারটা এরকম করা যাবে না। কন্টেন্ট কেমন হওয়া উচিত, ব্যাপারটা এরকম না, একবার ন্যাচারাল কন্টেন্ট, মানে নিজেই লিখেন, জাস্ট লিখেন, একটা লেখা লিখেন, একটা ছবি তোলেন যে আমার হচ্ছে এটা আমার ব্লিস স্টেশন, এটা নাম হচ্ছে ব্লিস স্টেশন, এটা হচ্ছে আমার ব্লিস স্টেশন, আমি এখন থেকে জার্নালিস্টিক স্টাইল ফলো করবো। আমার একটা মেনশন দেন, কিছুটা বলেন, লিখে এই যে পোস্টটা করতেছেন, এতে আপনারও রিচ হবে, এতে করে আমি জানতে পারবো যে আপনি কাজ করতেছেন। আমার রিচ তো হবে অবশ্যই, ওটা আলাদা বিষয়, আমার জাস্ট কমেডি রিচ হবে, ওটা আর বেশি কিছু না। কিন্তু আপনার যে রিচ হইতেছে আমি এগুলোকে শেয়ার দিব, যে কে কি ফলো করতেছেন, কি আসা বিষয়, এগুলো আস্তে আস্তে চোখে পড়বে। এবং আপনার মাথায় রেখেন, ফেসবুকটাকে ভালোভাবে ইউজ করতে পারেন। আপনি যখন বলতেছেন আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতেছেন, এবং এটা কনসিস্টেন্সি মাথায় থাকবে, যে প্রেশার থাকবে, যে না আমার তো এটা করতে হবে, আমি তো পোস্ট করছিলাম, গত সপ্তাহে করছিলাম, এই সপ্তাহে আমার কন্টেন্ট কই, আমি এই সপ্তাহের কাজ কই, এরকম একটা প্রেশার কাজ করবে। বুঝাইতে পারছি? কেমন লাগলো সবার? যদি খুব ভালো লাগে হচ্ছে ফেসবুকে ওই যে আমাদের ইয়াতে কমেন্ট করতে পারেন। আমি ভিডিও রেকর্ড আজকে রাতে বা কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে এই পর্যন্ত থাকুক, কোনো কোয়েশ্চেন অ্যান্সার নিব না, কারণ এখানে আসলে কোয়েশ্চেন অ্যান্সার নেওয়ার মতো কিছু নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।